নমস্কার, আপনারা শুনছেন বাংলা নেট চ্যানেল। আজকে পাঠ করতে চলেছি কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশার দ্বিতীয় ভাগ। পাঠের শেষে থাকবে প্রশ্ন ও উত্তর। পরিচ্ছেদ 1। রথ। হে সজ্জন, স্বভাবের সুনির্মল পটে রসের রঙ্গে চিত্রীণ চরিত্র দেবী সরস্বতীর পরে কৃপা চক্ষে হেরো একবার শেষে বিবেচনা মতে যার যা অধিক আছে তিরস্কার কিংবা পুরস্কার দিও তাহা মোরে বহুমানে লব শিরোপাতি। স্নানযাত্রার আমোদ ফুরল। গুরুদাস গুই গুলদার উড়ুনি পরিহার করে পুনরায় চিরপরিচিত রেঁদা ও ঘিসকাপ ধরলেন। ক্রমে রথ এসে পড়ল। ভেতরে তো পরব প্রলয় বুড়ুটে, এতে ইয়ার্কির ক্লেশ মাত্র নাই। সুতরাং শহরে রথ পার্বণে বড় একটা ঘটা নাই, কিন্তু কলকাতায় কিছুই ফাঁক যাবার নয়। রথের দিন চিতপুর রোডে লোকারণ্য হয়ে উঠল। ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো ও সেপাই পেরে ঢাকাই ধুতি পরে কোমরে রুমাল বেঁধে চুল ফিরিয়ে চাকর চাকরানীদের হাত ধরে পয়নালার উপর পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রথ দেখতে দাঁড়িয়েছে। আদবয়সী মাগিরা খাতায় খাতায় কোড়া ও কলপ দেওয়া কাপড় পরে রাস্তা জুড়ে চলেছে। মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতার ভেঁপু, পাখা, শোলার পাখি বেধড়ক বিক্রি হচ্ছে। ছেলেদের দেখা দেখি বুড়ো বুড়ো মিনসেরাও তালপাতের ভেঁপু নিয়ে বাজাচ্ছেন। রাস্তায় ভোঁপো ভোঁপো শব্দের তুফান উঠেছে। ক্রমে ঘণ্টা, হরিবোল, খোল, করতাল ও লোকের গোলের সঙ্গে একখানা রথ এলো। রথের প্রথমে প্যাটা ঘড়ি, নিশান, খুন্তি, ভোরং, নেড়ির কবি, তারপর বৈরাগীদের 2-3 দল নিমখাসা কীর্তন, তার পিছনে শখের সংকীর্তন পাওনা। দোহার দলের সঙ্গে বড় বড় আটচালার মতো গোলপাতার ছাতা ও পাখা চলেছে। আশেপাশে কর্মকর্তারা পরিশ্রম ও গলদঘর্ম, কেউ নিশান ও রেশালার মিলে ব্যতিব্যস্ত, কেউ পাখার বন্দোবস্তে বিব্রত। শখের সংকীর্তনওয়ালারা গোৎসই বারান্দায়, নিচে, চৌমাথায় ও চকের সামনে থেমে থেমে গান করে যাচ্ছেন। পেছনে চোতাদারেরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছেন। দোহারেরা কি গাচ্ছেন তারা তা ভিন্ন আর কেউই বুঝতে পারছেন না। দর্শকদের ভিড়ের ভিতর একটা মাতাল ছিল। সে রথ দর্শন করে ভক্তি ভরে মাতলামি সুরে কে মা রথ এলি, সর্বাঙ্গে পেরেক মারা, চাকা ঘুরঘুর ঘুরালি, মা তোর সামনে দুটো কেটো ঘোড়া, চূড়োর উপর মুখ পোড়া, চাঁদ চামুড়ে ঘণ্টা নাড়া, মধ্যে বনমালী, মা তোর চৌদিকে দেবতা আঁকা, লোকের টানে চলছে চাকা, আগে পাছে ছাতা পাকা, বেহদ্দ ছেনালি। গানটি গেয়ে মা রথ প্রণাম হই মা বলে প্রণাম করলেন। এদিকে রথ হেলতে দুলতে বেরিয়ে গেল। ক্রমে এই রকম 2-4খানা রথ দেখতে দেখতে সন্ধে হয়ে পড়ল। গ্যাস জ্বালা মুটেরা মই কাঁধে করে দেখা দিলে। পুলিশের পাশে সময় ফুরিয়ে এলো। দর্শকেরা যে যার ঘরমুখো হলেন। মাহেশে স্নানযাত্রায় যে প্রকার ধুম হয়, রথে সে প্রকার হয় না বটে, তবু ফেলা যায় না। এদিকে সোজা ও উল্টো রথ ফুরলো। শ্রাবণ মাসে ঢেলা ফেলা পার্বণ, ভাদ্র মাসের অরন্ধন ও জন্মাষ্টমীর পর অনেক জায়গায় প্রতিমের কাঠামোয় ঘা পড়ল। ক্রমে কুমোরেরা নায়েকবাড়ি 1 মেটে 2 মেটে ও তেমেটে করে বেড়াতে লাগলো। কোলো বেঙ্গেরা ক্রোর কো কোর কো শব্দে আগমনী গাইতে লাগলো। বর্ষা আবের আটি, কাঁঠালের ভুতুড়ি ও তালের এসো খেয়ে বিদায় হলেন। দেখতে দেখতে পুজো এলো। দ্বিতীয় পরিচ্ছেদ। দুর্গোৎসব। দুর্গোৎসব বাংলাদেশের পরব। উত্তর পশ্চিম প্রদেশে এর নামগন্ধও নাই। বোধহয় রাজা কৃষ্ণচন্দ্রের আমল হতেই বাংলায় দুর্গোৎসবের প্রাদুর্ভাব বাড়ে। পূর্বে রাজরাজারা ও বনেদি মানুষেরদের বাড়িতেই কেবল দুর্গোৎসব হতো, কিন্তু আজকাল অনেক পুঁটে তেলিকে প্রতিমা আনতে দেখা যায়। পূর্বেকার দুর্গোৎসব ও এখনকার দুর্গোৎসব অনেক ভিন্ন। ক্রমে দুর্গোৎসবের দিন সংক্ষেপ হয়ে পড়ল। কৃষ্ণনগরে কারিগরেরা কুমারটুলি ও সিদ্ধেশ্বরী তলা জুড়ে বসে গেল। জায়গায় জায়গায় রং করা পাটের চুল, তবলকির মালা, টিন ও পিতলের অসুরের ঢাল তলোয়ার, নানা রঙের ছোবানো প্রতিমার কাপড় ঝুলতে লাগলো। দর্জিরা ছেলেদের টুপি, চাপকান ও পেটি নিয়ে দরজায় দরজায় বেরোচ্ছে।
মধু চাই, শাঁকা নেবে গো বলে ফিরিওয়ালা ডেকে ডেকে ঘুরছে। ঢাকাই ও শান্তিপুরের কাপুরে মহাজন, আতরওয়ালারা ও যাত্রার দালালেরা আহার নিদ্রে পরিত্যাগ করেছেন। কোনখানে কাঁসারির দোকানে রাশিকৃত মধুপক্কের বাটি, চুমকি ঘটি ও পেতলের থালা ওজন হচ্ছে। ধূপ ধুনা, বেনে মশলা ও মাথা ঘষার এক্সট্রা দোকান বসে গেছে। কাপড়ের মহাজনেরা দোকানে ডবল পর্দা ফেলেছে। দোকান ঘর অন্ধকার প্রায়, তারই ভিতরে বসে যথার্থ পাই লাভে বৌনি হচ্ছে। সিন্দুর, চুপড়ি, মোমবাতি, পিঁড়ে ও কুশাসনের অবসর বুঝে দোকানের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে অ্যাকোডেক্টার ওপর বার করে বসেছে। বাঙ্গাল ও পাড়াগাঁয়ে চাকরেরা আরশি, ঘুনসি, গিলটির গহনা, বিলাতি মুক্ত একচেটে কিনছেন। রবারের জুতো, কনফোর্টার, স্টিক এবং ল্যাঁজওয়ালা পাগড়ি অগুন্তি উঠছে। ওই সঙ্গে বেলোয়ারি চুড়ি, আঙিয়া, বিলাতি সোনার শিল আংটি, চুলের গার্ডচেনেরও অসঙ্গত খদ্দের। এতদিন জুতোর দোকান ধুলো ও মাকড়সার জালে পরিপূর্ণ ছিল, কিন্তু পুজোর মরশুমে বিয়ের কোণের মতো ফেঁপে উঠেছে। দোকানের কপাটে কাই দিয়ে নানা রকমের রঙিন কাগজ মারা হয়েছে। ভিতরে চেয়ার পাতা, তার নিচে এক টুকরো ছেঁড়া কার্পেট। শহরের সকল দোকানেরই শীতকালের কাগের মতো চেহারা ফিরেছে। যতদিন ঘনিয়ে আসছে ততই বাজারে কেনা বেচা বাড়ছে। কলকাতা ততই গরম হয়ে উঠছে। পল্লীগ্রামের টুলো অধ্যাপকেরাও বৃত্তি ও বার্ষিক সাধ্যে বেরিয়েছেন। রাস্তায় রকম রকম তরবেতর চেহারার ভিড় লেগে গেছে। কোনোখানে খুন, কোনোখানে দাঙ্গা, কোথাও শীতচুরি, কোনোখানে ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে দুভরি রূপো গাঁট টাকায় কেটে নিয়েছে, কোথাও কোনো মাগির নাক থেকে নটটা ছিঁড়ে নিয়েছে। পাহারাওয়ালারা শশব ব্যস্ত। পুলিশ, বদমাইশ, পোড়া চোরেরা পুজোর মরশুমে দেদার কারবার ফলাও করছে। লালের টাকনা লাগে তুক্ক, কিনিত হাতি, লুটিত ভাণ্ডার তাদের জপমন্ত্র হয়েছে। অনেকে পার্বণের পূর্বে শ্রীঘরে বাংকুলে বসতি করছে। কারো পুজোয় পাথরে 5 কিল, কারো সর্বনাশ। ক্রমে চতুর্থী এসে পড়ল। এবার অমুক বাবুর নতুন বাড়িতে পুজোর ভারী ধুম। প্রতি পদাপিকল্পের পর ব্রাহ্মণ পণ্ডিতের বিদায় আরম্ভ হয়েছে। আজও চোখে নাই। ব্রাহ্মণ পণ্ডিতদের বাড়ি ঘিস ঘিস করছে। বাবু 1.5 ফিট উচ্চ গদির ওপর তসর কাপড় পরে বার দিয়ে বসেছেন। দক্ষিণে দেওয়ান টাকা ও সিকি ও আধুলি তোড়া নিয়ে খাতা খুলে বসেছেন। বামে হবিষ্যর ন্যায়লঙ্কার সভাপণ্ডিত অনবরত নস্য নিচ্ছেন ও নাশা নিঃসৃত রঙিন কবজল জাজিমে পুচ্ছেন। এদিকে জহুরি জড়োয়ারা গহনার পুটুলি, ঢাকাই মহাজন ঢাকাই শাড়ির গাঁট নিয়ে বসেছে। মুন্সি মশাই, জামাই ও ভাগ্নেবাবুরা ফর্দ করছেন। সামনে কতগুলি প্রীতিমে ফেলা দুর্গাদায়গ্রস্ত ব্রাহ্মণ, বাইয়ের দালাল, যাত্রার অধিকারী, গাইয়ে ভিক্ষুক, যে আজ্ঞা, ধর্ম অবতার প্রভৃতি প্রিয় বাক্যের উপহার দিচ্ছেন। বাবু মধ্যে মধ্যে কারো এক আধটা আগমনী গাইবার ফরমাশ করছেন। কেউ খোশ গল্প ও অন্য বড় মানুষের নিন্দাবাদ করে বাবুর মনোরঞ্জনে উপক্রমণিকা করছেন। আসল মতলব দৈপায়ন হ্রদে রয়েছে, উপযুক্ত সময় তীরস্থ হবে। আতরওয়ালা, তামাকওয়ালা, দানাওয়ালা ও অন্যান্য পাওনাদার মহাজনেরা বাইরের বারান্দায় ঘুরছে। পুজো যায়, অথচ তাদের হিসেব নিকেশ হচ্ছে না। সভাপণ্ডিত মহাশয় সরপটি বিড়িলির বাড়ির বিদায় নেওয়া বিধবা বিবাহের দলের ও বিপক্ষ পক্ষের ব্রাহ্মণদের নাম কাটছেন। অনেক তার পা ছুঁয়ে দিব্যি গালছেন যে তারা পিরিলির বাড়ি চেনেন না। বিধবা বিবাহের সবাই যাওয়া চুলোয় যা, গত বছর শয্যাগত ছিলেন বললেই হয়, কিন্তু বানের মুখের জেলে ডিঙ্গির মতো তাদের কথা তল হয়ে যাচ্ছে। নাম কাটাদের পরিবর্তে সভাপণ্ডিত আপনার জামাই, ভাগ্নে, নাচ জামাই, দত্তুর ও খুড়তুতো ভাইদের নাম হাসিল করছেন। এদিকে নামকাটা বাবুরা ও সভাপণ্ডিতকে বাপান্ত করে পইতে ছিঁড়ে গালে চড়িয়ে সাপ দিয়ে উঠে যাচ্ছেন। অনেকে উমেদারের অনিয়ত হাজারের পর বাবুকে কাউকেও আজ যাও, কাল এসো, হবে না, এইবার হলো প্রভৃতি অনুজ্ঞায় আপ্যায়িত করছেন। হুজুরি সরকারের হেকমত দেখে কে? সকলেই শশব ব্যস্ত। পুজোর ভারী ধুম। ক্রমে চতুর্থীর অবসান হলো। পঞ্চমীর প্রভাত হলেন। ময়রারা দুর্গমণ্ডা বা আগাতোলা সন্দেহের ভজন দিতে আরম্ভ করলেন। পাটা রেজিমেন্টকে রেজিমেন্ট বাজারে প্যারেড করতে লাগলো। গন্ধমেরেরা মশলা ও মাথা ঘষা বেঁধে ক্লান্ত হয়ে পড়ল। আজ শহরের বড় রাস্তায় চলা ভার। মুটেরা প্রিমিয়াম মোট বইছে। দোকানে খদ্দের বসবার স্থান নাই। পঞ্চমী এইরূপেই কেটে গেল। আজ ষষ্ঠী। বাজারের শেষ কেনাবেচা।
মহাজনের শেষ তাগাদা, আশার শেষ ভরসা। আমাদের বাবুর বাড়িরও অপূর্ব শোভা। সব চাকর বাকর নতুন তকমা উর্দি ও কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। দরজার দুই দিকে পূর্ণ কুম্ভ ও আম্রসার দেওয়া হয়েছে। ধুরিরা মধ্যে মধ্যে রৌশন চকি ও সানাইয়ের সঙ্গে বাজাচ্ছে। জামাই ও ভাগ্নেবাবুরা নতুন জুতো কাপড় পরে ফর্দা দিচ্ছেন। বাড়ির কোনো বৈঠকখানায় আগমনী গাওয়া হচ্ছে, কোথাও নতুন তাসজোড়া পরকান হচ্ছে, সমবয়সী ও ভুইক্ষুকের মালা লেগেছে। আতরের উমেদারেরা বাবুর কাছে শিশি হাতে করে 7 দিন ঘুরছে। কিন্তু বাবুদের এমনই অবকাশ যে দুফোঁটা আতরদানের অবকাশও হচ্ছে না। এদিকে শহরের বাজারের মোড়েও চৌরাস্তার ঢুলি ও বাজনাদানদের ভিড়ে সেধানো ভার। রাজপথ লোকারণ্য। মালিরা পথের ধারে পদ্ম, চাঁদমালা, বিল্লিপত্র, কুচো ফুলের দোকান সাজিয়ে বসেছে। দইয়ের ভাঁড়, মন্ডার কুলি ও লুচি কচুরির ওড়ায় রাস্তা জুড়ে গেছে। রেও ভাট ও আমাদের মতো ফলারের মিমও করে নিচ্ছে। কোথা যায়? ষষ্ঠী সন্ধ্যায় শহরের প্রতিমার অধিবাস হয়ে গেল। কিছুদিন পরে ঢোল ঢাকের শব্দ থামল। পুজো বাড়িতে ক্রমে আনরে এটা কি হলো করতে করতে ষষ্ঠীর সর্বরই অবসন্ন হলো। শুকতারা মৃদু পবন আশ্রয় করে উদয় হলেন। পাখিরা প্রভাত প্রত্যক্ষ করে ক্রমে ক্রমে বাস পরিত্যাগ করতে আরম্ভ করলেন। সেই সঙ্গে শহরের চারিদিকে বাজনাবাদ্যি বেজে উঠল। নবপত্রিকা স্নানের জন্য কর্মকর্তারা শশব্যস্ত হলেন। ভাবুকের ভাবনার বোধ হতে লাগলো যেন সপ্তমী কোর মাকান নতুন কাপড় পরিধান করে হাসতে হাসতে উপস্থিত হলেন। এদিকে শহরের সকল কলাবউয়েরা বাজনা বাদ্যি করে স্নান করতে বেরুলেন। বাড়ির ছেলেরা কাঁসর ও ঘড়ি বাজাতে বাজাতে সঙ্গে সঙ্গে চললেন। এদিকে বাবুর কলাবউয়েরাও স্নানের সরঞ্জামে বেরোলো। আগে আগে কারা না কারা ঢোল সানাইদারেরা বাজাতে বাজাতে চলল। তার পিছনে নতুন কাপড় পরে আশাশোটা হাতে বাড়ির দারোয়ানেরা, তার পশ্চাৎ কলাবউ কোলে পুরোহিত, পুঁতি হাতে তন্ত্রধারক, বাড়ির আচার্য মামুন, গুরু, সভাপণ্ডিত, তার পশ্চাৎ বাবু। বাবুর মস্তকে লাল সাটিনের উপর রামছাতা ধরেছে। আশেপাশে ভাগ্নে, ভাইপো, জামাইরা, পশ্চাৎ আমলা, ফয়লা ও ঘর জামাইয়ে ভগ্নিপতিরা, মোসাহেব ও বাজে দল, তার শেষে নৈবেদ্যি, লান্টন ও পুষ্পপাত্র, শাঁখ, ঘণ্টা ও কুশাসন প্রভৃতি পুজোর সরঞ্জাম মাথায় মালিরা। এই সকল সরঞ্জামে প্রসন্নকুমার ঠাকুরবাবুর ঘাটে কলাবউ নামাতে চললেন। ক্রমে ঘাটে পৌঁছলে কলাবউয়ের পুজো ও স্নানের অবকাশে হুজুরও গঙ্গার পবিত্র জলে স্নান করে নিয়ে স্তব পাঠ করতে করতে অনুরূপ বাজনা বাদ্যির সঙ্গে বাড়িমুখো হলেন। পাঠকবর্গ, এই শহরে আজকাল 2-4 এডুকেটেড ইয়ং বেঙ্গলও পৌত্তলিকতার দাস হয়ে পুজো আচ্ছা করে থাকেন। ব্রাহ্মণ ভোজনের বদলে কতগুলি দিলখোশ মদে ভাতে প্রসাদ পান। আলাফি ফ্রিমেন ফ্রেন্ডরাও নিমন্ত্রিত হয়ে থাকেন। পুজোরও কিছু রিফাইন কেতা, কারণ অপর হিন্দুদের বাড়ি নিমন্ত্রণ প্রদত্ত প্রণামী টাকা পুরোহিত ব্রাহ্মণেরই প্রাপ্য, কিন্তু এদের বাড়ি প্রণামী টাকা বাবুর অ্যাকাউন্টে ব্যাংকে জমা হয়। প্রতিমের সামনে বিলেতি চর্বির বাতি জ্বলে। পুজোর দালানে জুতো নিয়ে ওঠবার অ্যালাওয়েন্সও থাকে। বিলেত থেকে অর্ডার দিয়ে জানিয়ে প্রতিমে সাজানো হয়। মা দুর্গা মুকুটের পরিবর্তে বনেট পরেন। স্যান্ডউইচের শেতল খান আর কলাবউ গঙ্গা জলের পরিবর্তে কাতলি করা গরম জলে স্নান করে থাকেন। শেষে সেই প্রসাদী গরম জলে কর্মকর্তার প্রাতরাশের টি কফি প্রস্তুত হয়। ক্রমে তাবৎ কলাবউয়েরা স্নান করে ঘরে ঢুকলেন। এদিকে পুজোও আরম্ভ হলো। চণ্ডী মণ্ডপে বারকোষের উপর আগাতোলা মন্ডাওয়ালা নৈবেদ্যি সাজানো হলো। সঙ্গতি বুঝে চেলির শাড়ি, চিনির থাল, ঘড়া, চুমকি ঘটি ও সোনার লোহা, নয়তো কোথাও সন্দেশের পরিবর্তে গুড় ও মধুপর্কের বাটির বদলে খুঁড়ি ব্যবস্থা। ক্রমে পুজো শেষ হলো। ভক্তেরা এতক্ষণে অনাহারে থেকে পুজোর শেষে প্রতিমারে পুষ্পাঞ্জলি দিলেন। বাড়ির গিন্নিরা চণ্ডী শুনে জল খেতে গেলেন। কারো বা নবরাত্রি। আমাদের বাবুর বাড়ির পুজো শেষ হলো প্রায়। বলিদানের উদ্যোগ হচ্ছে। বাবু মায়ের স্টফ আদুর গায়ে উঠোনে দাঁড়িয়েছেন। কামার কোমর বেঁধে প্রতিমের কাছের থেকে পুজো ও প্রতিষ্ঠা করা খাড়া নিয়ে কানে আশীর্বাদী ফুল গুজে হাড়কাঠের কাছে উপস্থিত হলো। পাশ থেকে একজন মোসাহেব খুঁটি ছাড় বলে চেঁচিয়ে উঠলেন। গঙ্গা জলে ছড়া দিয়ে পাঠাকে হাড়কাঠে পুড়ে দিয়ে খিল এঁটে দেওয়া হলো। একজন পাঠার মুড়ি ও আর একজন ধরটা টেনে ধরলে।
অমনি কামার জয় মা, মা গো বলে কোপ তুললে। বাবুরাও সেই সঙ্গে জয় মা, মা গো বলে প্রতিমের দিকে ফিরে চেঁচাতে লাগলেন। দুপ দুপ করে কোপ পড়ে গেল। গিজা 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 নাক টুপ 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 টুপ, গিজা 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 নাক টুপ 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 শব্দে ঢোল কাড়া নাকাড়া ও টেমটেমি বেজে উঠল। কামার শরতে সমাংস করে দিলেন। পাঁঠার মুড়ির মুখ চেপে ধরলে দালানে পাঠালো হলো। এদিকে একজন মোসাহেব সন্তর্পণে খড়পড়ের সরা আচ্ছাদিত করে প্রতিমের সম্মুখে উপস্থিত করলে। বাবুরা বাজনার তরঙ্গের মধ্যে হাততালি দিতে দিতে ধীরে ধীরে চণ্ডী মণ্ডপে উঠলেন। প্রতিমার সামনে দানের সামগ্রী ও প্রদীপ জেলে দেওয়া হলে আরতি আরম্ভ হলো। বাবু স্বহস্তে ধবল গঙ্গাজল চামড় বিজন করতে লাগলেন। ধূপ ধুনোর ধোঁয়ে বাড়ি অন্ধকার হয়ে গেল। এইরূপে আধ ঘণ্টা আরতির পর শাঁখ বেজে উঠল। বাবু সকলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বৈঠকখানায় গেলেন। এদিকে দালানে বাবুনেরা নৈবেদ্য নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো। দেখতে দেখতে সপ্তমী পুজো ফুরলো। ক্রমে নৈবেদ্য বিলি, কাঙালি বিদায় ও জলপান বিলানোতেই সেদিনের অবশিষ্ট সময় অতিবাহিত হয়ে গেল। বৈকেলে চণ্ডীর গানওয়ালেরা খানিকক্ষণ আসর জাগিয়ে বিদায় হলো। জগা শ্যাকরা চণ্ডী গানের প্রকৃত ওস্তাদ ছিলেন। সে মরে যাওয়াতেই আর চণ্ডীর গানে প্রকৃত গায়ক নেই। বিশেষত এক্ষণে শ্রোতা অতি দুর্লভ হয়ে গেছে। ক্রমে 6টা বাজল। দালানের গ্যাসের ঝাড় জেলে দিয়ে প্রতিমার আরতি করে দেওয়া হলো এবং মা দুর্গার শীতলের জলপান ও অন্যান্য সরঞ্জাম সেই সময় দালানে সাজিয়ে দেওয়া হলো। মা দুর্গা যত খান বা না খান, লোকে দেখে প্রশংসা করলেই বাবুর 10 টাকা খরচ সার্থকতা হবে। এদিকে সন্ধ্যার সঙ্গে দর্শকের ভিড় বাড়তে লাগলো। বাঙ্গাল দোকানদার, ঘুষকি কোষকি খুদে খুদে ছেলে, আধবয়সী ছোঁড়া সঙ্গে খাতায় খাতায় প্রতিমে দেখতে আসতে লাগলো। এদিকে নিমন্ত্রিত লোকেরা সেজে গুজে এসে টন্যাং করে একটা টাকা ফেলে দিয়ে প্রণাম করলে অমনি পুরুত এক ছড়া ফুলের মালা নিমন্ত্রণের গলায় দিয়ে টাকাটা কুড়িয়ে ট্যাকে গুঁজলেন। নিমন্ত্রণেও হনহন করে চলে গেলেন। কলকাতা শহরে এই একটি বড় আজগুবি-কেতা। অনেক স্থলে নিমন্ত্রিতে ও কর্মকর্তার চোরে কামারের মতো সাক্ষাৎও হয় না। কোথাও পুরোহিত বলে দেন, বাবুরা উপরে ওই সিঁড়ি যান না মশাই, যান না। কিন্তু নিমন্ত্রিত যেন চিরপ্রচলিত রীতি অনুসারেই আগে না আরও 5 জায়গায় যেতে হবে থাক বলে টাকাটি দিয়েই অমনি গাড়িতে ওঠেন। কোথাও যদি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ হয় তবে গিরগিটির মতো উভয়ে এক একবার ঘাড় নাড়ানাড়ি হয় মাত্র। সন্দেশ মেটাই চুলোয় যাক, পান তামাক মাথায় থাক, প্রায় সর্বত্রই সাদর সম্ভাষণের বিলক্ষণ অপ্রতুল। 2-1 জায়গায় কর্মকর্তা জরির মচলন্দ পেতে সামনে আতরদান গোলাপ পাশ সাজিয়ে পয়সার দোকানের পোদ্দারের মতো বসে থাকেন। কোনো বাড়ির বৈঠকখানায় চহিলে রই রই হইচইয়ে তুফানে নিমন্ত্রণদের সেদুতে ভরসা হয় না। পাছে কর্মকর্তা তেরে কামড়ান, কোথায় দরজা বন্ধ, বৈঠকখানা অন্ধকার, হয়তো বাবু ঘুমোচ্ছেন নয়তো বেরিয়ে গেছেন। দালানে জনবানব নেই। নেমন্তন্ন কারোর মুখে যে প্রণামী টাকাটি ফেলবেন ও কি করবেন তা ভেবে স্থির করতে পারেন না। কর্মকর্তার ব্যবহার থেকে প্রতিমে পর্যন্ত অপ্রস্তুত হন। অথচ এরকম নিমন্ত্রণ না করলেই নয়। এই ধরুন অনেক ভদ্রলোক আজকাল আর সামাজিক নিমন্ত্রণে স্বয়ং যান না। ভাগ্নে বা ছেলেপুলের দ্বারাই ক্রিয়াবাড়ির পুরুতের প্রাপ্য কিংবা বাবুদের উৎকরা টাকাটি পাঠিয়ে দেন। কিন্তু আমাদের ছেলেপুলে না থাকায় স্বয়ং গমনে অসমর্থ হওয়ায় স্থির করেছি এবার অবধি প্রণামীর টাকার পোস্টেজ স্ট্যাম্প কিনে ডাকে পাঠিয়ে দেবো। তেমন আত্মীয়স্থলে সেফ অ্যারাইভালের জন্য রেজিস্ট্রারি করে পাঠানো যাবে। যে প্রকারে হোক টাকাটি পৌঁছানো দেওয়ার বিষয়। অধ্যাপক ভাইরা এই বিষয়ে অনেকেই সুবিধার করে দিয়েছেন। পুজো ফুরিয়ে গেলে তারা প্রণামীর টাকাটি আদায় করতে স্বয়ং ক্লেশ নিয়ে থাকেন। নিমন্ত্রণের পূর্বে হতে পুজোর শেষে তাদের আত্মীয়তা আরও বৃদ্ধি হয়। অনেকে প্রণামী চাইতে আসাই পুজোর প্রুফ। মনে করুন আমাদের বাবু বনেদি বড় মানুষ, চাল স্বতন্ত্র। আরতির পর বেনারসি জোর পরে সভাসদ সঙ্গে নিয়ে দালানে বার দিলেন। অমনি তকমা পড়া বাঁকা দারোয়ানেরা তলোয়ার খুলে পাহারা দিতে লাগলো। হরকরা, হুঁকোবর্দার, বিবির বাড়ির বেহারা, মোসাহেবেরা জোরহস্ত হয়ে দাঁড়ালো। কখন কি ফরমাস হয়। বাবুর সামনে একটা সোনার আলবোলা, ডাইনে একটি পান্না বসানো ফুরসি, বাঁয়ে একটা হিরে বসানো টোপদার গুড়গুড়ি ও পিছনে একটা মুক্ত বসানো পেঁচুয়া পড়ল। বাবু আস্তাকুড়ের কুকুরের মতো ইচ্ছে অনুসারে আশেপাশে মুখ দিচ্ছেন ও আড়ে আড়ে সামনে বাজে লোকের ভিড়ের দিকে দেখছে। লোক কোনটার কারিগরি প্রশংসা করছে। এরকম হোক, লোককে দেখানো চাই যে
বাবুর রূপো সোনার জিনিস অঢেল, এমনকি বসবার স্থান থাকলে আরও দুটো ফুরসি বা গুড়গুড়ি দেখানো যেত। ক্রমে অনেক অনেক অনাহুত নিমন্ত্রিত জড়ো হতে লাগলেন। বাজে লোকে চণ্ডীমণ্ডপ পুড়ে গেল। জুতো চড়ে সেই লঙ্গা তরলের পাহারার ভিতর থেকেও দু ঝুড়ি জুতো সরিয়ে ফেললে। কচ্ছপ জলের থেকেও ডাঙাস্ত ডিমের প্রতি যেমন মন রাখে, সেইরূপ অনেকে দালানে বসে বাবুর সঙ্গে কথাবার্তার মধ্যেও আপনার জুতোর উপরেও নজর রেখেছিলেন। কিন্তু ওঠবার সময় দেখেন যে জুতোরাম ভাঙা ডিমের খোলার মতো হয়ে তো এক পাটি ছেঁড়া চটি পড়ে আছে। এদিকে দেখতে দেখতে গুরুম করে 9টার তোপ পড়ে গেল। ছেলেরা বোমকারি কলকাত্তে বালি বলে চেঁচিয়ে উঠল। বাবুর বাড়ির নাচ। সুতরাং বাবু আর অধিকক্ষণ দালানে বসে থাকতে পারলেন না। বৈঠকখানায় কাপড় ছাড়তে গেলেন। এদিকে উঠোনের সমস্ত গ্যাস জেলে দিয়ে মজলিসেরও উদ্যোগ হতে লাগলো। ভাগ্নিরা ট্যাসেল দেওয়া টুপি পেটি পরে খোপর দালালি করতে লাগলেন। এদিকে দু একজন নাচের মজলিসি তরফা নামিয়ে দেওয়া হলো। বাবু জড়ি ও কালাবত এবং নানাবিধ জড়োয়া গহনায় ভূষিত হয়ে ঠিক একটি ইজিপশিয়ান মমি সেজে মজলিসে বার দিলেন। বাই সারঙ্গের সঙ্গে গান করে সভাস্থ সমস্তকে মোহিত করতে লাগলেন। নেমন্তন্নেরা নাচ দেখতে থাকুন। বাবু ফররাদিন ও লাল চোখে রাজা উজির মারুন। পাঠকবর্গ একবার শহরটার শোভা দেখুন। প্রায় সকল বাড়িতেই নানা প্রকার রং তামাশা আরম্ভ হয়েছে। লোকেরা খাতায় খাতায় বাড়ি বাড়ি পুজো দেখতে বেড়াচ্ছে। রাস্তায় বেজায় ভিড়। মারোয়ারি খোট্টার পাল, মাগির খাতা ও ইয়ারের দলে রাস্তা পুড়ে গেছে। নিমন্তন্নের হাল লণ্ঠনওয়ালা বড় বড় গাড়ি শৈশের প্রলয় শব্দে পইস পইস করছে, অথচ গাড়ি চালাবার বড় বেগতি। কোথায় শখের কবি হচ্ছে। ঢোলের চাচি ও গাওনার চিৎকারে নিদ্রা দেবী সে পাড়া থেকে ছুটে পালিয়েছেন। গানের টানে ঘুমন্ত ছেলের মা কোলে ক্ষণে ক্ষণে চমকে উঠছে। কোথাও পাঁচালি আরম্ভ হয়েছে। বওয়াটে পিলিয়ার ছোকরারা ভরপুর নেশায় ভো হয়ে ছড়া কাটছেন। আপনারা বাহবা দিচ্ছে। রাত্রি শেষে শ্রাদ্ধ করাবে, অবশেষে পুলিশের দাক্ষিণা দেবে। কোথাও যাত্রা হচ্ছে। মণি গোসাই সঙ্গ এনেছে। ছেলেরা মণি গোসাইয়ের রসিকতায় আহ্লাদে আটখানা হচ্ছে। আশেপাশে চিকের ভিতরে মেয়েরা উকি মারছে। মজলিসে রাম মশাল জ্বলছে। বাজে দর্শকদের বায়ুক্রিয়ায় ও মশালের দুর্গন্ধে পুজো বাড়ির তিষ্টানো হার। ধূপধুনার গন্ধও হার মেনেছে। কোনোখানে পুজো বাড়ির বাবুরাই খোদ মজলিস লিখেছেন। বৈঠকখানায় পাঁচইয়ার জুটে নেউল নাচানো, ব্যাং নাপানো, খ্যামটা ও বিদ্যা সুন্দর আরম্ভ করেছেন। একবারের হাসির গড়রায় শিয়াল ডাকে ও মদন আগুনের টানে দালানি ভগবতী ভয়ে কাঁপছেন। সিংহী চোরকে কামড়ানো পরিত্যাগ করে ন্যাজ গুটিয়ে পলাবার পথ দেখছে। লক্ষ্মী সরস্বতী শশব ব্যস্ত। এদিকে শহরের সকল রাস্তাতেই লোকের ভিড়, সকল বাড়ি আলোময়। এই প্রকার সপ্তমী, অষ্টমী ও সন্ধি পুজো কেটে গেল। আজ নবমী। আজ পুজোর শেষ দিন। এতদিন লোকের মনে যে আহ্লাদটি জোয়ারের জলের মতো বাড়তে ছিল, আজ সেইটির একেবারে সারভাটা। আজ কোথাও ঘোড়া মোষ, কোথাও 90টা পাঁঠা, সুপারি, আখ, কুমড়ো, মাগুর মাছ, মরিচ বলিদান হয়েছে। কর্মকর্তা পাত্র টেনে পাঁচইয়ারে জুটে নবমী গাচ্ছেন, কাদামাটি করছেন। ঢুলির ঢোলে সঙ্গত হচ্ছে। উঠোনে লোকারণ্য। উপর থেকে বাড়ির মেয়েরা উকি মেরে নবমী দেখছেন। কোথাও হোমের ধুমে বাড়ি অন্ধকার হয়ে গেছে। কার সাধ্য প্রবেশ করে? বাঙালি রেওভাট ও ভিক্ষুকের পুজো বাড়ি ঢোকা দূরে থাকুক, দরজা হতে মশাগুলো পর্যন্ত ফিরে যাচ্ছে। ক্রমে দেখতে দেখতে দিনমণি অস্ত গেলেন। পুজোর আমোদ প্রায় সংবৎসরের মতো ফুরলো। ভোরাও ওক্তে ভয়েরও রাগিনীতে অনেক বাড়িতে বিজয়া গাওনা হলো। ভক্তের চক্ষের ভগবতীর প্রতিমা পরদিন প্রাতে মলিন মলিন বোধ হতে লাগলো। শেষে বিসর্জনের সমারোহ শুরু হলো। আজ নিরঞ্জন। ক্রমে দেখতে দেখতে 10টা বেজে গেল। দই কর্মা ভোগ দিয়ে প্রতিমার নিরঞ্জন করা হলো। আরতির পর বিসর্জনের বাজনা বেজে উঠল। বামুন বাড়ির প্রতিমারা সকলেই জলসই। বড় মানুষ ও বাজে জাতির প্রতিমা পুলিশের পাশ মতো বাজনাবাদ্যির সঙ্গেই বিসর্জন হবেন। এদিকে এ কাজে সে কাজে গির্জার ঘড়িতে টুংটাং করে 12টা বেজে গেল। সূর্যের মৃদু তপ্ত উত্তাপে শহর নিমকি রকম গরম হয়ে উঠল। এলোমেলো হাওয়ায় রাস্তার ধুলো ও কাঁকড় উড়ে অন্ধকার করে তুললে। বেকার কুকুরগুলো দোকানের পাটাতনের নিচে ও খানার ধারে শুয়ে জিভ বাহির করে হাঁপাচ্ছে। বোঝাই গাড়ির গরুগুলোর মুখতে ফেনা পড়ছে। গাড়োয়ান ভয়ানক চিৎকারে শালার গরু চলে না বলে ন্যাজ মলছে ও পাছন বাড়ি মারছে, কিন্তু গরুর চাল বিগুড়ছে না।
বোঝাইয়ের ভয়ে চাকাগুলো কোঁকো শব্দে রাস্তা মাতিয়ে চলেছে। চড়াই ও কাকগুলো বারান্দা আলসে ও নলের নিচে চক্ষু মুদে বসে আছে। ফিরিওয়ালারা ক্রমে ঘরে ফিরে যাচ্ছে। রিপু কর্ম ও পরামানিকেরা অনেকক্ষণ হলো ফিরেছে। আলু, পটল, ঘি, চাই ও তামাকওয়ালারা কিছুক্ষণ হলো ফিরে গেছে। ঘোল চাই, মাখন চাই, ভরসা দই চাই ও মালাই দইওয়ালারা কড়ি ও পয়সা গুনতে গুনতে ফিরে যাচ্ছে। এখন কেবল মধ্যে মধ্যে পানি ফল, কাগজ বদল, পেয়ালা পিরিচ, ফিরিওয়ালাদের ডাক শোনা যাচ্ছে। নৈবেদ্যি মাথায় পুজো বাড়ির লোক, পুজুরি বামুন, পট বাজনদার ভিন্ন রাস্তায় বাজে লোক নাই। গুপুস করে একটা তোপ পড়ে গেল। ক্রমে অনেক স্থলে ধুমধাম বিসর্জনে উদ্যোগ হতে লাগলো। হায় পৌত্তলিকতা, কি শুভ দিনেই এ স্থলে পদার্পণ করেছিল। এত দেখে শুনে মনে স্থির যেন আমরা তারে পরিত্যাগ করতে কত কষ্ট অসুবিধা বোধ করছি। ছেলেবেলা যে পুতুল নিয়ে খেলাঘর পেতেছি, বউ বউ খেলেছি ও ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, আবার বড় হয়ে সেই পুতুলকে পরমেশ্বর বলে পুজো করছি, তার পদার্পণে পুলকিত হচ্ছি ও তার বিসর্জনে শোকের সীমা থাকছে না। শুধু আমরা কেন, কত কত কৃতবিদ্য বাঙালি সংসারের ও জগদীশ্বরের সমস্ত তত্ত্ব অবগত থেকেও হয়তো সমাজ নয় পরিবারের পরিজনের অনুরোধে পুতুল পূজে আমোদ প্রকাশ করেন, বিসর্জনের সময় কাঁদেন ও কাদা রক্ত মেখে কোলাকুলি করেন। কিন্তু নাস্তিকতায় নাম লিখিয়ে বনে বনে থাকাও ভালো। তবু জগদীশ্বর একমাত্র এটি জেনে আবার পুতুল পূজায় আমোদ প্রকাশ করা উচিত নয়। ক্রমে শহরের বড় রাস্তা চৌমাথা লোকারণ্য হয়ে উঠল। বেশ্যালয়ের বারান্দা আলাপিতে পুড়ে গেল। বা ইংরাজি বাজনা, মিশেন, তুরুকসোয়ার ও সার্জেন্ট সঙ্গে সঙ্গে প্রতিমারা রাস্তায় বাহার দিয়ে বেরোতে লাগলেন। তখন কার প্রতিমা উত্তম, কার সাজ ভালো, কার সরঞ্জাম সরেশ প্রভৃতি প্রশংসারই প্রয়োজন হচ্ছে। কিন্তু হায়, কার ভক্তি সরেশ কেউ সে বিষয়ে অনুসন্ধানই করে না। কর্মকর্তাও তার জন্য বড় কেয়ারও করেন না। এদিকে প্রসন্ন কুমার বাবুর ঘাট ভদ্রলোক গোছের দর্শক, খুদে খুদে পোশাক পরা ছেলে মেয়ে, স্কুল বয়ই ভরে গেল। কর্মকর্তারা কেউ কেউ প্রতিমে নিয়ে বাজ খেলিয়ে বেড়াতে লাগলেন। আমোদে মিনসেরা ও ছোঁড়ারা নৌকার ওপর ঢোলের সঙ্গতে নাচতে লাগলো। শৌখিন বাবুরা খ্যামটা ও বাই সঙ্গে করে বোট, পিনেশ ও বজরার ছাতে বার দিয়ে বসলেন। মোর সাহেব ও ওস্তাদ চাকরেরা কবি সুরে দু একটা রংদার গান গাইতে লাগলো। গান: বিদায় হওমা ভগবতী, এ শহরে এসো না কো আর, দিনে দিনে কলিকাতার মর্ম দেখি চমৎকার, জাস্টিসেরা ধর্ম অবতার, কায়মনেন করছেন সুবিচার। এদিকে ধুলোর তরে রাজপথেতে চেঁচিয়ে চেয়ে চলা ভার, পথে হাগা মোতা চলবে না, লহরের জল তুলতে মানা, লাইসেন্স টেস্ক মাথর চাটা, পায়খানায় বাসি ময়লা রবে না, হেলথ অফিসার শ্বেতখানার ম্যাজিস্ট্রার, ইনকামের অ্যাসেসর সারলে। এবার সবার আবার গভর্নরের শুয়ে দোষটি সৃষ্টি ছাড়া ব্যবহার, অসহ্য হতেছে মাগো, অসাধ্য বাস করার, জীবন্তে এই তো জ্বালা মাগো, মরেও শান্তি পাবো না, মুখাগ্নির দফা রফা কলতে করবে সৎকার। হুতুম দাস তাই শহর ছেড়ে আসমানে করেন বিহার। এইদিকে দেখতে দেখতে দীনবনী যেন সম্বৎসরের পুজোর আমোদের সঙ্গেই অস্ত গেলেন। সন্ধ্যা বদ বিচ্ছেদ বসন পরিধান করে দেখা দিলেন। কর্মকর্তারা প্রতিমা নিরঞ্জন করে নীলকণ্ঠ শঙ্খচিল উড়িয়ে দাদাগো ও দিদিগো বাজনার সঙ্গে ঘট নিয়ে ঘরমুখ হলেন। বাড়িতে পৌঁছে চণ্ডী মণ্ডপে পূর্ণ ঘটকে প্রণাম করে শান্তি জল নিলেন। পরে কাঁচা হলুদ ঘট জল খেয়ে পরস্পর কোলাকুলি করলেন। অবশেষে কলাপাতে দুর্গানাম লিখে সিদ্ধিকে বিজয়ার উপসংহার হলো। কদিন মহাসমারোহের পর শহরটা খাঁ খাঁ করতে লাগলো। পৌত্তলিকের মন বড়ই উদাস হলো, কারণ যখন লোকের সুখের দিন থাকে তখন সেটির তত অনুভব করতে পারা যায় না, তত সেই সুখের মহিমা দুঃখের দিনে বোঝা যায়। রামলীলা দুর্গোৎসব 1 বছরের মতো ফুরলো। ঢুলিরা নায়েকবাড়ি বিদে হয়ে সুরির দোকানে রং বাজাচ্ছে। ভাড়া করা ঝাড়েরা মুটের মাথায় বাঁশে ঝুলে টুনু টুনু শব্দে বালাখানায় ফিরে যাচ্ছে। যজমেনে বামুনের বাড়ির নৈবেদ্যের আলো চাল ও পঞ্চশস্য শুকুচ্ছে। ব্রাহ্মণী ছেলে কোলে করে কাটি নিয়ে কাক তাড়াচ্ছেন। শহরটা থমথমে।
বাসারেরা আজও বাড়ি হতে ফেরেননি। আফিস ও স্কুলে খোলবার আরও 4-5 দিন বিলম্ব আছে। যে দেশের লোকের যেকালে যে প্রকার হিম্মত থাকে, সে দেশে সেই সময় সেই প্রকার কর্মকাণ্ড, আমোদ প্রমোদ ও কারবার প্রচলিত হয়। দেশের লোকের মনই সমাজে লোকোমোটিভের মতো ব্যবহার কেবল ওয়েদার কার্কের কাজ করে। দেখুন, আমাদের পূর্বপুরুষেরা রঙ্গভূমি প্রস্তুত করে মল্লযুদ্ধে আমোদ প্রকাশ করতেন, নাটক ত্রটকের অভিনয় দেখতেন, পরিশুদ্ধ সঙ্গীত ও সাহিত্যে উৎসাহী দিতেন। কিন্তু আজকাল আমরা বারোয়ারি তলায় নয় বাড়িতে বেদিনীর নাচ ও মদন আগুনের টানে পরিতুষ্ট হচ্ছি। ছোট ছোট ছেলে ও মেয়েদের অনুরোধ উপলক্ষ করে পুতুল নাচ, পাঁচালি, পচা খেউড়ে আনন্দ প্রকাশ করছি। যাত্রাওয়ালাদের ছকুবাবু ও সুন্দরের সং নাবাতে হুকুম দিচ্ছি। মল্লযুদ্ধের তামাশা দেখ বুলবুল ফাইট ও মেরার লড়াইয়ে পর্যবসিত হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা পরস্পর লড়াই করেছেন। আজকাল আমরা সর্বদাই পরস্পরের অসাক্ষাতে নিন্দাবাদ করে থাকি। শেষে এক পক্ষের খেউড়ে জিদ ধরাই আছে। আমাদের এই প্রকার অধঃপতন হবে না কেন? আমরা হামা দিতে আরম্ভ করে ঝুমঝুমি চুষি ও শোলার পাখিতে বর্ণ পরিচয় করে থাকি। কিছু পরে ঘুড়ি, লাটিম, লুকোচুরি ও বউ বউ খেলাই আমাদের যুবত্বের এন্ট্রান্স কোর্স হয়। শেষে তাস, পাশা ও বোড়ে টিপে মাত করে ডিগ্রি নিয়ে বেরোয়। সুতরাং ওইগুলি পুরানো পড়ার মতো কেবল চিরকাল আউড়ে আসতে হয়। বেশিরভাগ বয়সের পরিণামের সঙ্গে ক্রমশ কতগুলি আনুষঙ্গিক উপসর্গ উপস্থিত হয়। রামলীলা এদেশের পরব নয়, এটি প্রবল খোট্টাই। কিছুকাল পূর্বে চাণক্যের সেপাইদের দ্বারা এই রামলীলার সূত্রপাত হয়। পূর্বে তারাই আপনা আপনি চাঁদা করে চাণক্যের মাঠে রাম রাবণের যুদ্ধের অভিনয় করত। কিছুদিন এরকম চলে, মধ্যে একেবারে রহিত হয়ে যায়। শেষে বড় বাজারে 2-4 ধনী খোট্টার উদ্যোগে 1757 শকে পুনর্বার রামলীলা আরম্ভ হয়। তদবধি এই 12 বৎসর রামলীলার মেলা চলে আসছে। কলকাতার আর অন্য কোনো মেলা নাই বলেই অনেকে রামলীলায় উপস্থিত হন। এদের মধ্যে নিষ্কর্মা বাবু, মারোয়ারি খোট্টা, বেশ্যা ও বেনি অধিক। পাঠকবর্গ মনে করেন আপনাদের বাড়ায় বনেদি বড় মানুষ ও দলপতি বাবু 10 ফিট উচ্চ গদির উপর বার দিয়ে বসেছেন। গদির সামনে বড় বড় বাক্স ও আয়না পড়েছে। বাবুর প্রকাণ্ড আলবোলা প্রতি টানে শহরের মেঘের মতো শব্দ করছে, আর মস্কো ও মুশবর মেশান ইরানি তামাকের খোশ বয়ে বাড়ি মাত করছে। গদির কিছু দূরে একজন খোট্টা সিদ্ধির মাজুম, হজমিগুলি ও পালংতোর প্রভৃতি কোত কিচিজ রুমালে বেঁধে বসে আছেন। তিনি লখনৌয়ের একজন সম্পন্ন জহুরির পুত্র, এক্ষণে শহরেই বাস। হয়তো বছর কতক হলো আফিমের তেজমন্দি খেলায় সর্বশান্ত হয়ে বাবুর অবশ্য পোষ্য হয়েছেন। মনে করুন তার অনেক প্রকার হাকিমি ঔষধ জানা আছে। সিদ্ধি সম্পর্কীয় মাজুমও তিনি উত্তম রকমে প্রস্তুত করতে পারেন। বিশেষত বিস্তর বাই, কথক ও গানওয়ালির সহিত পরিচয় থাকায় আপনা, হিকমত ও হুরুরিতে আজকাল বাবুর দক্ষিণ হস্ত হয়ে উঠেছেন। এনার পাশে ভবানীবাবু ও মিসুয়ার্স আর্টফুল ডজরস উকিল সাহেবের হেড কেরানি হলদরবাবু। ভবানীবাবু ওই অঞ্চলের একজন বিখ্যাত লোক, আদালতে ভারী মাইনের চাকরি করেন। এই সবাই অন্তশীলে কোম্পানির কাগজের দালালি, বড় বড় রাজা রাজরার আমোক্তারি ও মোকদ্দমার ম্যানেজারি করে আসে। এমনকি অনেকেই স্বীকার করে থাকেন যে ভবানীবাবু ধড়িবাজিতে উমিচাঁদ হতে সরেশ ও বিষয়কর্মে জয়কৃষ্ণ হতে জবর। ভবানীবাবুর পার্শ্বস্থ হলধরও কম নন। মনে করুন হলধর উকিলের বাড়ি মোকদ্দমার তদ্দিরে ফের ফন্দিতে ও জালজালিয়াতে প্রকৃত শুভঙ্কর। হলধরের মোটা গোঁফ, মূষকের মতো ভুঁড়ি, হাতে ইষ্টি কবচ, কোমরে গোট ও মাদুলি, সরু ফিনফিনে সাদা ধুতি পরিধান। তার ভিতর হতে একটা কাঁচ, কপালে টাকার মতো একটা রক্তচন্দনের টিপ ও দাঁতে মিশি। চাদরটা তাল পাকিয়ে কাঁধে ফেলে অনবরত তামাক খাচ্ছেন ও গোঁফে তা দিয়ে যেন বুদ্ধি পাকাচ্ছেন। এমন সময় বাবুর এই মজলিসে ফলহরি বাবু ও রামভদ্র বাবু উপস্থিত হলেন। ফলহরি ও রামভদ্রকে দেখে বাবু সাদর সম্ভাষণে বসালেন। হুক্কা বর্দার তামাক দিয়ে গেল। বাবুরা শ্রান্তি দূর করে তামাক খেতে খেতে একথায় সে কথার পর বললেন,
মশাই, আজ রামলীলার বড় ধুম। আজ শুনলেম লক্ষণের শক্তিশাল হবে, বিস্তর বাজি পুড়বে। এখানে আসবার সময় দেখলেম ওপাড়ার রামবাবুর চৌ ঘুরি গেল। শম্ভুবাবু বগিতে লক্ষ্মীকে নিয়ে যাচ্ছেন। আজ বেজায় ভিড়। মশাই যাবেন না? তখনই ভবানীবাবু এই প্রস্তাবে পোষকতা করলেন। বাবুও রাজি হলেন। অমনি ওরে ওরে কই হ্যাঁ রে, কই হ্যাঁ শব্দ পড়ে গেল। আশেপাশে খোদাবন্দ ও আচ্ছা যাইয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। হরকরাকে হুকুম হলো, বড় ব্রিস্কা ও বিলাতি জুড়ি তৈরি করতে বলো শিগগির। ঠাওরান। যেন এদিকে বাবর ব্রিস্কা প্রস্তুত হতে লাগলো। পেয়ারের আদ্দালিরা পাগড়ি ও তকমা পরে আয়নায় মুখ দেখছে। বাবু ড্রেসিং রুমে ঢুকে পোশাক পরছেন। 4-5 জন চাকরে পরে 40 রকম প্যাটার্নের ট্যাসেল দেওয়া টুপি, শাটিনের চাপকান পায়জামা বাছনি করছে। কোনটা পরলে বড় ভালো দেখাবে বাবু মনে মনে এই ভাবতে ভাবতে ক্লান্ত হচ্ছেন। হয়তো একটা জামা পরে আবার খুলে ফেললেন। একটা টুপি মাথায় দিয়ে আয়নায় মুখ দেখে মনে ধরছে না। আবার একটা মাথায় দেওয়া হচ্ছে, সেটাও বড় ভালো মানাচ্ছে না। এই অবকাশে একজন মো সাহেবকে জিজ্ঞাসা করছেন, কেমন হে, এটা কি মাথায় দেব? মো সাহেব সব দিক বজায় রেখে, আগে পোশাক পরলে আপনাকে যেমন খোলে শহরে কোনো শালাকে এমন খোলে না, এই বলছেন। বাবু এই অবসরে আর টুপি মাথায় নিয়ে জিজ্ঞাসা করছেন, এটা এটা কেমন? মো সাহেব, আগে এমন আর কারও নাই, এই বলে বাবুর গৌরব বাড়াচ্ছেন ও মধ্যে মধ্যে আপ রুচিখানা ও পর রুচি পিন্না বয়াতটা নজির করছেন। এই প্রকার অনেক তর্ক বিতর্ক ও বিবেচনার পর হয়তো একটা বেয়ারা রকম পোশাক পরে শেষে পমেটম, ল্যাভেন্ডার ও আতর মেখে আংটি, চেন, স্টিক বেছে নিয়ে 2 ঘন্টার পর বাবুর ড্রেসিং রুম হতে বৈঠকখানায় বার হলেন। হলধর, ভবানী, রামভদ্র প্রভৃতি বৈঠকখানাস্থ সকলেই আপনাদের কর্তব্য কর্ম বলেই যেন আগে পোশাকে আপনাকে বড় খুলেছে বলে নানা প্রকার প্রশংসা করতে লাগলেন। কেউ বললেন, হুজুর হে কি গিৎসনের বাড়ির তৈরি না? কেউ ঘড়ির চেন, কেউ আংটি ও স্টিকের অনিয়ত প্রশংসা করতে আরম্ভ করলেন। মো সাহেবের মধ্যে যাহাদের কাপড় চোপড়গুলি বাবুর ব্রিস্কা ও বিলাতি জুড়ির যোগ্য নয়, তারা বাবুর প্রসাদী কাপড় চোপড় পরে কানে আতরের তুলো গুঁজে চেহারা খুলে নিলেন। প্রসাদী কাপড় চোপড় পরে মো সাহেবদের আর আহ্লাদের সীমা রইল না। মনে হতে লাগলো বাড়ির কাছের উঠোনওয়ালা মুদি মাগি ও চেনা লোকেরা যেন দেখতে পায় আমি কেমন পোশাকে হুজুরের সঙ্গে বেড়াচ্ছি। কিন্তু দুঃখের বিষয় এই যে অনেক মো সাহেব সর্বদাই আক্ষেপ করে থাকেন, তারা যখন বাবুদের সঙ্গে বড় বড় গাড়ি ও ভালো কাপড় চোপড় পরে বেড়ান তখন কেউ তাদের দেখতে পান না, আর গামছা কাঁখে করে বাজার করতে বেরুলেই সকলের নজরে পড়েন। এদিকে টুংটাং টুং করে মেকাবি ক্লকে 5টা বাজল। হুজুর গাড়ি হাজির বলে হরকরা হুজুরে প্রক্লেম করলে। বাবু মোসাহেবদের সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন। বিলাতি জুড়ি কোচম্যানের ইঙ্গিতে টপাটপ টপাটপ শব্দে রাস্তা কাঁপিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে চাকরেরা রাম বাছলুম বলে কেউ বাবুর মচলন্দে গড়িয়ে পড়ল, কেউ হুজুরের সোনা বাঁধানো হুকোটা টেনে দেখতে লাগলো। অনেকে বাবুর ব্যবহারের কাপড় চোপড় পরেই বেড়াতে বেরোলো। শহরে অনেক বড় মানুষের বাড়ি বাবুদের সাক্ষাতে বড় আঁটাআঁটি থাকে, কিন্তু তাদের অসাক্ষাতে বাড়ির অনেকে ভাগ ও উদম এলো হয়ে পড়ে। ক্রমে বাবুরা ব্রিস্কা চিতপুর রোডে এসে পড়ল। চিতপুর রোডে আজ গাড়ি ঘোড়ার অসম্ভব ভিড়। মারোয়ারি, খোট্টা ও বেশ্যারা খাতায় খাতায় ছক্কর ও কেরাঞ্চিতে রামলীলা দেখতে চলেছে। যারা যত্রহীন তারাও শখের অনুরোধ এড়াতে না পেরে হেঁটেই চলেছেন। কলকাতা শহরের এই একটি আজব গুঞ্জে মজুর হতে লক্ষপতি পর্যন্ত সকলের মনে সমান শখ। বড় লোকেরা দান সাগরে যাহা নির্বাহ করবেন, সামান্য লোকে ভিক্ষা বা চুরি পর্যন্ত স্বীকার করেও ক্লায় ক্লেশে তিল কাঞ্চনে সেটি নকল করতে হবে।
আন্দাজ করুন, যেন এদিকে ছক্কর ও বড় বড় গাড়ির গতিতে রাস্তায় ধুলো উড়িয়ে শহর অন্ধকার করে তুললে, সূর্যদেবও সমস্ত দিন কমলিনীর সহবাসে কাটিয়ে পরিশ্রান্ত নাগরের মতো ক্লান্ত হয়ে শ্রান্তি দূর করবার জন্য যেন অস্তাচল আশ্রয় করলেন। প্রিয় সখী প্রদোষ রানীর পিছে পিছে অভিসারিণী সন্ধ্যাবধূ ধীরে ধীরে সতিনী সর্বরীর অনুসরণে নির্গতা হলেন। রহস্যজ্ঞ অন্ধকার সমস্ত দিন নিভৃতে লুকিয়েছিল, এখন পাখিদের সংকেত বাক্যে অবসর বুঝে ক্রমশ দিক সকল আচ্ছাদিত করে নিশানাথের নিমিত্ত অপূর্ব বিহারস্থল প্রস্তুত করতে আরম্ভ করলে। এদিকে বাবুর ব্রিস্কা রামলীলার রঙ্গভূমিতে উপস্থিত হলো। রামলীলার রঙ্গভূমি রাজবাহাদুরের বাগানখানি পূর্বে শহরের প্রধান ছিল, কিন্তু কুলপ্রদীপ কুমারদের কল্যাণে আজকাল প্রকৃত চিড়িয়াখানা হয়ে উঠেছে। পূর্বে রামলীলা ওই রাজা বদ্রীনাথ বাহাদুরের বাগানেতেই হতো। গত বৎসর হতে রহিত হয়ে রাজা নরসিংহ বাহাদুরের বাগানে আরম্ভ হয়েছে। নরসিংহ বাহাদুরের ফুল গাছের উপর যারপর নাই শখ ছিল এবং চিরকাল এই ফুল গাছের উপাসনা করেই কাটিয়ে গেছেন। সুতরাং তার বাগান যে শহরের শ্রেষ্ঠ হবে বড় বিচিত্র নয়। এমনকি অনেকেই স্বীকার করেছেন যে গাছের পারিপাট্যে রাজা বাহাদুরের বাগান কোম্পানির বাগান হতে বড় খাট ছিল না। কিন্তু বর্তমান কুমার বাহাদুর পিতার মৃত্যুর মাসেকের মধ্যে বাগানখানি অয়রান করে ফেললেন। বড় বড় গাছগুলি উবড়ে বিক্রি করা হলো, রাজা বাহাদুরের পুরাতন জুতো পর্যন্ত পড়ে রইল না। সেই প্রকারে হোক টাকা উপার্জন করাই কুমার বাহাদুরের মতে কর্তব্যকর্ম। সুতরাং শেষেই শ্রেষ্ঠ বাগান রামলীলার রঙ্গভূমি হয়ে উঠল। ঘরে বাইরে বানর নাচতে লাগলো, শহরে শরৎ উঠল এবার বদ্রীনাথের বদলে রাজা নরসিংহের বাগানের রামলীলার। কিন্তু এবার গাড়ি ঘোড়ার টিকিট রাজা বদ্রীনাথের বাগানের রামলীলার সময় টিকিট বিক্রি করা পদ্ধতি ছিল না। রাজা বাহাদুর ও অপর বড় মানুষে বিলক্ষণ 10 টাকা সাহায্য করতেন, তাতেই সমুদায় খরচ কুলিয়ে উঠত। কিন্তু রাজা বদ্রীনাথ বৃদ্ধাবস্থায় 2-3 বৎসর হলো দেহত্যাগ করায় রাজকুমার সুবুদ্ধি বাহাদুরের বাগানখানি ভাগ করে নিলেন, মধ্যে দেইজি পাঁচিল পড়ল। সুতরাং অন্য বড় মানুষেরাও রামলীলার তাদৃশ উৎসাহই দেখালেন না। তাতেই এবার টিকিট করে কতক টাকা তোলা হয়। বলতে কি, কলকাতা বড় চমৎকার শহর, অনেকেই রং তামাশায় অপব্যয় করতে বিলক্ষণ অগ্রসর। টিকিট সত্ত্বেও রামলীলার বাগান গাড়ি ঘোড়া ও জনতায় পরিপূর্ণ লোকের বেজায় ভিড়। এদিকে বাবুর ব্রিস্কা জনতার জন্য অধিক দূর যেতে পারলেন না। সুতরাং হুজুর দলবল সমেত পায়ে দলে বেড়ানসই সঙ্গত ঠাউরে গাড়ি হতে নেবে বেড়াতে বেড়াতে রঙ্গভূমির শোভা দেখতে লাগলেন। রঙ্গভূমির গেট হতে রামলীলার রণক্ষেত্র পর্যন্ত দুসারি দোকান বসেছে। মধ্যে মধ্যে নাগরদোলা ঘুরছে, গোলাপি খিলি, খেলেনা, চানাচুর ও চীনের বাদাম প্রভৃতি ফিরিওয়ালাদের চিৎকার উঠছে। ইয়ারের দল খাতায় খাতায় প্যারেড করে বেড়াচ্ছে। বেশ্যা, খোট্টা, বাজে লোক ও বেনের দলই 12 আনা। রণক্ষেত্রের চারিদিকে বেড়ার ধারে 4-5 থাক গাড়ির সার। কোনো গাড়ির উপর শৌখিন ইয়ার 2-4 দোস্ত দূরে একটি মেয়ে মানুষ নিয়ে আমোদ করছেন। কোনোখানের ভিতরে চীনে কোট ও চুলের চেনওয়ালা 4 জন ইয়ার ও একটি মেয়ে মানুষ। কোনোখানিতে গুটিকত পিলাইবার টেক্কা জ্যাঠা স্কুলের বই বেছে পয়সা সংগ্রহ করে গোলাপি খিলি ও চরসের মজা লুটছে। কতকগুলি গাড়িতে নিছক খোট্টা মারোয়ারি ও মেরুয়াবাদী, কতকগুলি খাস পোশাকি বাবুতে পূর্ণ। আমাদের হুজুর এই সকল দেখতে দেখতে থুন্নুমল বাবুর হাত ধরে ক্রমে রণক্ষেত্রের দরজায় এসে পৌঁছালেন। সেথায় বেজায় ভিড়। 10-12 জন চৌকিদার অনবরত সপাসপ করে বেত মারছে। 10 জন সার্জেন্ট সবেলে ঠেলে রয়েছে, তথাপি রাখতে পারছে না। থেকে থেকে রাজা রামচন্দ্রজি কি জয় বলে খোট্টারা ও রণক্ষেত্রের মধ্যে হতে বানরেরা চেঁচিয়ে উঠছে। সকলেরই ইচ্ছা রামচন্দ্রের মনোহর রূপ দেখে চরিতার্থ হবে, কিন্তু কার সাধ্য সহজে রামচন্দ্রের সমীপস্থ হয়। হুজুর অনেক কষ্টে সৃষ্টে বেড়ায় তার পার হয়ে রণক্ষেত্রে প্রবেশ করে বানরের দলে মিশে। রণক্ষেত্রের অন্যদিকে লঙ্কা। মনে করুন সেথায় সাজা রাক্ষসেরা ঘুরে বেড়াচ্ছে ও বেড়ার নিকটস্থ মালভরা গাড়ির দিকে মুখ নেড়ে হি হি করে ভয় দেখাচ্ছে।
সাজা বানরেরা লাফাচ্ছে, গাছ পাথরের বদলে ছেঁড়া কুপো পাকাটি নিয়ে ছোড়াছুড়ি করছে। বাবু এই সকল অদৃষ্টচর ব্যাপার দেখে যারপন্নায় পুরুত্তিষ্ট হয়ে বেড়ার পাশে পাশে হাঁ করে ঘুরে বেড়াতে লাগলেন। আরও 2-4 বেড়ে বড় মানুষ ও ব্যাদ্রি বনেদিবাবুরা ভিতরে এসে বাবুর সঙ্গে জুটে গেলেন। মধ্যে মধ্যে দালাল ও তুলোওয়ালা ইনফ্লুয়েন্সারাল রিফর্ম খোট্টার দলের সঙ্গেও বাবুর সেখানে সাক্ষাৎ হতে লাগলো। কেউ কেউ রাম রাম, কেউ কেউ আদাব, কেউ বন্দিগি প্রভৃতি সেলামালকির সঙ্গে পানের দোনা উপহার দিয়ে বাবুর অভ্যর্থনা করতে লাগলো। এনারা অনেকেই 2 প্রহরের সময় এসেছেন। রাত্রি 10টার পর ভরপেট রামলীলে গিলে বাড়ি ফিরবেন। রণক্ষেত্রের মধ্যে বাবু ও 2-4 সাবস্ক্রাইবার বড় মানুষের ছেলেদের বেড়াতে দেখে ম্যানেজার বা তার অ্যাসিস্ট্যান্ট দৌড়ে নিকটস্থ হয়ে পানের দোনা উপহার দিয়ে রণক্ষেত্রের মধ্যস্থ 2-4 কাগজের সঙ্গে তর্জমা করে বোঝাতে লাগলেন। কত গাড়ি ও আন্দাজ কত লোক এসেছে তার একটা মন গড়া মিমো করে দিলেন ও প্রত্যেক বানর, ভাল্লুক ও রাক্ষসের সাজগোজের প্রশংসা করতেও বিস্তৃত হলেন না। বাবু ও অন্যান্য সকলে এ দফে বড়ি আচ্ছা হুয়া আর বরস ऐसी नहीं हुआ था প্রভৃতি কমপ্লিমেন্ট দিয়ে ম্যানেজারদের আপ্যায়িত করতে লাগলেন। এদিকে বাজিতে আগুন দেওয়া আরম্ভ হলো। ক্রমে 4-5 রকম বাজে কেতার বাজি পুড়ে সেদিন রামলীলা বরখাস্ত হলো। রাম লক্ষ্মণকে আরতি করে ও ফুলের মালা দিয়ে প্রণাম করে বাজে লোকেরা জন্ম সফল বিবেচনা করে ঘরমুখো হলো। কেরাঞ্চির ঘোড়ারা বাতকর্ম করতে করতে বহু কষ্টে গাড়ি নিয়ে প্রস্থান করলে। বাবু সেই ভিড়ের ভিতর হতে অতি কষ্টে গাড়ি চিনে নিয়ে সওয়ার হলেন। সেদিনের রামলীলা এই রকম উপসংহার হলো। আমাদেরও সকল বিষয়ে বড় শখ, সুতরাং আমাদেরও একখানি ছ্যাঁকড়া গাড়ির পিছনে বসে রামলীলা দেখতে গিয়েছিলাম। গাড়িখানির ভিতরে একজন ছুতোর বাবু, গুটি 2 গেরমবাড়ি মেয়ে মানুষ ও তার 4-5 জন দোস্ত ছিল। খানিক দূরে যেতে না যেতেই একটা জন্ম জ্যাঠা ফচকে ছোঁড়া রাস্তা থেকে গাড়োয়ান পিছু ভারী বলে চেঁচিয়ে ওঠায় গাড়োয়ান কেড়ে শালা বলে সপাত করে এক চাবুক ছাড়লে। ভিতর থেকে আরে কেড়ে লেবে যা চিৎকার হতে লাগলো। অগত্যা সেদিন আর যাওয়া হলো না। মনের শখ মনেই রইল। শরতের শশধর স্বচ্ছ শ্যাম গগন মাঝে নক্ষত্র সমাজে বিরাজ করছেন দেখে প্রণয়িনী রজনী মান ভরে অবগুণ্ঠনবতী হয়েছে। চক্রবাক দম্পতি কত প্রকার সাধ্য সাধনা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সপত্নীর দুর্দশা দর্শন করে স্বচ্ছ সলিলে কুমুদিনী হাসছে। চাঁদের চির অনুগত চকরি সর্বরীর দুঃখে দুঃখিত হয়ে তারে তুড়ে ভৎসনা করছে। ঝিঝি পোকা উচ্চিঙ্গিরাও চিৎকার করছে, চকরির সঙ্গে যোগ দিচ্ছে। লম্পট শিরোমণির ব্যবহার দেখে প্রকৃতির সতী বিস্মিত হয়ে রয়েছেন। এই সময় নিকটস্থ রজনী রঞ্জন বড় অপ্রস্তুত হবেন বলেই যেন পবন বড় বড় গাছতলায় ও ঝোপঝাপের আশেপাশে আস্তে আস্তে পা টিপে টিপে চলেছেন। অভিমানিনী মানবতী রজনীর বিন্দু বিন্দু নয়নজল শিশির ছলে বনরাজি ও ফুলদামে অভিষিক্ত করছে। এদিকে বাবুর ব্রিস্কা ও বিলাতি জুড়ি টপাটপ শব্দে রাস্তা কাঁপিয়ে ভদ্রাসনে পৌঁছলো। বাবু ড্রেসিং রুমে কাপড় ছাড়তে গেলেন। সহচরেরা বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে রামলীলার জাওর কাটতে লাগলেন ও সকলে মিলে প্রাণ খুলে 2-4 অপর পরমানুষের নিন্দাবাদ জুড়ে দিলেন। বাবু কিছু পরে কাপড় চোপড় ছেড়ে মজলিসে বার দিলেন। গুরুম করে 9টার তোপ পড়ে গেল। বোধহয় মহার মানব পাঠকবর্গের স্মরণ থাকতে পারে যে বাবু রামভদ্র হুজুরের সঙ্গে রামলীলা দেখতে গিয়েছিলেন। বর্তমানে 2-4 বাজে কথার পর বাবু রামভদ্র বাবুকে 2-1টা টপ্পা গাইতে অনুরোধ করলেন। রামভদ্র বাবুর গাওনা বাজনায় বিলক্ষণ শখ, গলাখানিও বড় চমৎকার। যদিও তিনি এ বিষয়ে পেশাদার নন, তথাপি শহরের বড় মানুষ মহলে ওই গুণই পরিচিত। বিশেষত বাবু রামভদ্রে আজকাল সময় ভালো। কোম্পানির কাগজের দালালি ও গাঁতের মাল কেনার দরুন 10 টাকা রোজগার করছেন। বাড়ির নিত্য নৈমিত্তিক দোল দুর্গোৎসবও ফাঁক যায় না। বাপার শ্রাদ্ধ ও ছেলেমেয়ের বিষয়ের সময় 10 জন ব্রাহ্মণ পণ্ডিত বলা হয়েছে। গ্রামস্থ সমস্ত ব্রাহ্মণ প্রায় বাবুর দলস্থ। কায়স্থ ও নবশাখও অনেকগুলি বাবুর অনুগত। কর্মকাজের ভিড়ের দরুন ভদ্রবাবু 12 মাস প্রায় শহরেই বাস। কেবল মধ্যে মধ্যে পালা পার্বণ ও ছুটিটা আসায় বাড়ি যাওয়া আছে।
ভদ্রবাবুর শহরের বাদুরবাগানের বাসাতেও অনেকগুলি ভদ্রলোকের ছেলেকে অন্ন দেওয়া আছে ও 2-4 বড় মানুষও ভদ্রবাবুকে বিলক্ষণ স্নেহ করে থাকেন। রামভদ্রবাবু সিমলে রায়বাহাদুরের সোনার কাঠি রূপোর কাঠি ছিলেন এবং অন্যান্য অনেক বড় মানুষই এনারে যথেষ্ট স্নেহ করে থাকেন। সুতরাং বাবু অনুরোধ করবামাত্র ভদ্রবাবু তানপুরা মিলিয়ে একটি নিজ রচিত গান জুড়ে দিলেন। হলদর তবলা বায়া ঠুকে দিয়ে বোলওয়াট ও ফ্যালওয়াটের সঙ্গে সঙ্গত আরম্ভ করলেন। রামলীলার নকশা এইখানেই ফুরল। রেলওয়ে। দুর্গোৎসবের ছুটিতে হাওড়া হতে এলাহাবাদ পর্যন্ত রেলওয়ে খুলেছে। রাস্তার মোড়ে মোড়ে লাল কালো অক্ষরে ছাপা ইংরাজি বাংলায় ইস্তাহার মারা। অনেকেই আমোদ করে বেড়াতে যাচ্ছেন। তীর্থযাত্রীও বিস্তর। শ্রীপাঠ নিমতলার প্রেমানন্দ দাস বাবাজিও এই অবকাশে বারাণসী দর্শন করতে কৃতসংকল্প হয়েছিলেন। প্রেমানন্দ বাবাজি শ্রীপাঠ জোড়াসাঁকোর প্রধান মঠের একজন কেষ্ট বিষ্ণুর মধ্যে। বাবাজির অনেক শিষ্য সেবক ও বিষয় আশ্রয়ও প্রচুর ছিল। বাবাজির শরীর স্থূল, ভুঁড়িটি বড় তাকিয়ার মতো প্রকাণ্ড, হাত পাগুলিও তদনুরূপ মাংসল ও মেদময়। বাবাজির বর্ণ কোষ্ঠীপাঠদের মতো, হুকোর খোলের মতো ও ধান সিদ্ধ হাড়ির মতো কুচকুচে কালো, মস্ত কেশহীন করে কামানো। মধ্যস্থলে লম্বা চুলে চৈতন্য চুটকি সর্বদা খোপার মতো বাঁধা থাকত। বাবাজি বহুকাল কচ্ছ দিয়ে কাপড় পরা পরিহার করেছিলেন, সুতরাং কৌপিনের উপর নানা রঙের বহির্বাস ব্যবহার করতেন। সর্বদা সর্বাঙ্গে গোপী মৃত্তিকা মাখা ছিল ও গলায় পদ্মবিচি, তুলসী প্রভৃতি নানা প্রকার মালা সর্বদাই থাকতেন। তাতে একটি লাল বনাতের বড় বালিশের মতো জপমালার থলি পিতলের কড়ায় আবক্ষ ঝুলত। বাবাজি একটি ভালো দিন স্থির করে প্রত্যুষেই দৈনন্দিন কার্য সমাপন করলেন ও তাড়াতাড়ি যথাকথঞ্চিত বাড়ির বিগ্রহের প্রসাদ পেয়ে 2 শিষ্য ও তল্পিদার ও ছড়িদার সঙ্গে লয়ে মঠ হতে বেরিয়ে গাড়ির সন্ধানে চিতপুর রোডে উপস্থিত হলেন। পাঠকবর্গ মনে করুন যেন স্কুলের অফিস খোলবার এখনও বিলম্ব আছে। রামলীলার মেলায় এখন উপসংহার হয়নি, সুতরাং রাস্তায় গহনায় কেরাঞ্চি থাকবার সম্ভাবনা কি? বাবাজি অনেক অনুসন্ধান করে শেষে এক গাড়ির আড্ডায় প্রবেশ করে। অনেক কষা মাজার পর একজনকে ভাড়া যেতে সম্মত করলেন। এদিকে গাড়ি প্রস্তুত হতে লাগলো। বাবাজি তারই অপেক্ষায় এক বেশ্যালয় বারান্দার নিচে দাঁড়িয়ে রইলেন। শ্রীপাঠ কুমারনগরের জ্ঞানানন্দ বাবাজি প্রেমানন্দ বাবাজির পরম বন্ধু ছিলেন। তিনিও রেলগাড়ি চড়ে বারাণসী দর্শনে ইচ্ছুক হয়ে কিছু পূর্বেই বাবাজির শ্রীপাঠে উপস্থিত হয়ে সেবাদাসীর কাছে শুনলেন যে বাবাজিও সেই মানুষে কিছু পূর্বেই বেরিয়ে গেছেন। সুতরাং এরই অনুসন্ধান করতে করতে সেইখানে উভয়ের সাক্ষাৎ হলো। জ্ঞানানন্দ বাবাজি যারপন্যায় কৃশ ছিলেন। 10 বৎসর জ্বর ও কাশি রোগ ভোগ করে শরীর শুকিয়ে কঞ্চি কাঠের মতো পাকিয়ে গিয়েছিল। চক্ষু দুটি কোটরে বসে গেছে। মাংস মেহেদের লেশমাত্র শরীরে নাই, কেবল কখান কঙ্কাল মাত্র ঠেকেছে। তা এক মাথা রুক্ষ তৈলহীন চুল, একখানা মোটা 2 করে গায়ে জড়ানো, হাতে একগাছা বেউর বাঁশের বাঁকা লাঠি ও পায়ে একজোড়া জগন্নাথী উড়ো জুতো। অনবরত কাশছেন এবং গয়ের ফেলছেন। মধ্যে মধ্যে শামুক হতে এক টিপ নস্য লওয়া হচ্ছে। অনবরত নস্য নিয়ে নাকের নলি এমনই অসাড় হয়ে গেছে যে নাক দিয়ে অনবরত নস্য সর্দি মিশ্রিত কফ জল গড়াচ্ছে, কিন্তু তিনি তা টেরও পাচ্ছেন না। এমনকি এর দরুন তারে ক্রমে খোনা হয়ে পড়তে হয়েছিল এবং আলজিভও খারাপ হয়ে যাওয়ায় সর্বদাই ভেটকি মাছের মতো হাঁ করে থাকতেন। প্রেমানন্দ জ্ঞানানন্দের সাক্ষাৎ পেয়ে বড়ই আহ্লাদিত হলো। প্রথমে পরস্পরে কোলাকুলি হলো, শেষে কুশল প্রশ্নাদির পর 2 বন্ধুতে 2 ভের মতো একত্রে বারাণসী দর্শন করতে যাওয়াই স্থির করলেন। এদিকে কেরাঞ্চি প্রস্তুত হয়ে বাবাজিদের নিকটস্থ। তল্পিদার তল্পি নিয়ে ছাদে ছড়িদার ও সেবায়েত পিছনে ও 2 শিষ্য কোচবাক্সে উঠল। বাবাজিরা দুজনেই গাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রেমানন্দ গাড়িতে পদার্পণ করবামাত্র গাড়িখানি মরমর করে উঠল। সামনের দিকে জ্ঞানানন্দ বসে পড়লেন। উপরে বারান্দায় কতগুলি বেশ্যা দাঁড়িয়েছিল। তারা বাবাজিকে দেখে পরস্পর, ভাই একটা এক গাড়ি গোঁসাই দেখেছিস, মিশে যেন কুম্ভকর্ণ প্রভৃতি বলাবলি করতে লাগলো। গাড়োয়ান গাড়িতে উঠে সপাসপ করে চাবুক দিয়ে ঘোড়ার রাশ হ্যাঁচকাতে হ্যাঁচকাতে জিভে ট্যাক ট্যাক শব্দ করে চাবুক মাথার উপরে ঘোরাতে লাগলো। কিন্তু ঘোড়ার সাধ্য কি যে এক পা নড়ে?
প্রবল, কেবল অনবরত লাথি ছুটতে লাগলো ও মধ্যে মধ্যে বাতকর্ম করে আসর জমকিয়ে দিল। পাঠকবর্গের স্মরণ থাকতে পারে যে আমরা পূর্বেই বলে গেছি কলিকাতা আজব শহর। ক্রমে রাস্তায় লোক জমে গেল। এই ভিড়ের মধ্যে একটা চীনের বাদামওয়ালা ছোড়া বড়ে উঠল, ওরে গাড়োয়ান, একদিকে একটা ধুমলোচন আর একদিকে একটা চিমড়ে সওয়ারি, আগে পাষাণ ভেঙে দে তবে চলবে। অমনি ওপর থেকে বিশারা বলে উঠল, ওরে এই রো মিনসেটে, গলায় গোটাকতক পাথর বেঁধে দে, তাহলে পাষাণ ভাঙা যাবে। প্রেমানন্দে এই সকল কথাতে বিরক্ত হয়ে ঘৃণা ও ক্রোধে জ্বলে ওঠে। খানিকক্ষণ ঘাড় গুঁজে রইলেন। শেষে ঈষৎ ঘাড় উঁচু করে জ্ঞানানন্দকে বললেন, ভায়া, শহরের স্ত্রীলোকগুলো কি ব্যাপিকা দেখেছ? ও শেষে প্রভো তোমার ইচ্ছা বলে হাই তুললেন। জ্ঞানানন্দ তাই তুললেন এবং দুবার তুড়ি দিয়ে এক টিপ নস্যি নিয়ে বললেন, ঠিক বলেছ দাদা, ওরা ভর্তার কাছে উপদেশ পায় নাই, ওদের রামারঞ্জিকার পাঠ দেওয়া উচিত। প্রেমানন্দ রামারঞ্জিকার নাম শুনে বড়ই পুলকিত হয়ে বললেন, ভায়া, না হলে মনের কথা কে বলে? রামারঞ্জিকার মতো পুঁথি এই ত্রিজগতে নাই, প্রভু তোমার ইচ্ছা। জ্ঞানানন্দ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক টিপ নস্য দিয়ে অনেকক্ষণ চুপ করে থেকে মাথাটা চুলকে বললেন, দাদা, শুনেছি মিমিরা নাকি রামারঞ্জিকা পড়ছে। প্রেমানন্দ অমনি আহ্লাদে, আরে ভায়া, রামারঞ্জিকা পুঁথির মতো ত্রিজগতে হেন পুঁথি নাই, প্রভু তোমার ইচ্ছা। এদিকে অনেক কসরতের পর কেরাঞ্চি গুড়ি গুড়ি চলতে লাগলেন। তল্লিদারেরা গাড়ির ছাদে বসে গাঁজা টিপতে লাগলো। মধ্যে শরতের মেঘের এক পশলা ভারী বৃষ্টি আরম্ভ হলো। বাবাজিরা গাড়ির দরজা ঠেলে দিয়ে অন্ধকারে বারোয়ারির গুদামজাত সঙ্গুলির মতো আড়ষ্ট হয়ে বসে রইলেন। খানিকক্ষণ এইরূপে নিস্তব্ধ হয়ে জ্ঞানানন্দ বাবাজি একবার গাড়ির ফাটলে চক্ষু দিয়ে বৃষ্টি কিরূপ পড়ছে তা দেখে নিয়ে এক টিপ নস্য নিলেন ও বার দুই কেশে বললেন, দাদা, একটা সংকীর্তন হোক, শুধু শুধু বসে কাল কাটানো হচ্ছে না। প্রেমানন্দ সঙ্গীতবিদ্যার বড় ভক্ত ছিলেন। নিজে ভালো গাইতে পারুন আর নাই পারুন, আড়ালে ও নির্জনে সর্বদা গলাবাজি করতেন এবং দিবারাত্র গুনগুনানোর কামাই ছিল না। এছাড়া বাবাজি সঙ্গীত বিষয়ক একখানা বইও ছাপিয়েছিলেন। ওই সকল গান প্রথম প্রথম দু এক গোড়ার বাড়ি মজলিস করে গায়ক দিয়ে গাওয়ানো হয়। সুতরাং জ্ঞানানন্দের কথাতে বড়ই প্রফুল্লিত হয়ে মল্লার ভেজে গান ধরলেন। পাঠশালার ছেলেরা যেমন খোসাবার সময় সর্দার পোড়োর সঙ্গে গোলে হরিবোল দিয়ে গন্ডায় অ্যান্ডা বলে সায় দিয়ে যায়, সেই প্রকার জ্ঞানানন্দ প্রেমানন্দের সঙ্গীত শুনে উৎসাহিত হয়ে মধ্যে মধ্যে দু একটা টান মারতে লাগলেন। ভাঙ্গ ও খোনা আওয়াজের একত্র চিৎকারে গাড়োয়ানের গাড়ি থামিয়ে ফেললে তল্পিদার তড়াক করে ছাদ থেকে লাফিয়ে পড়ে দরজা খুলে দেখে যে বাবাজিরা প্রেমোন্মত্ত হয়ে চিৎকার করে গান ধরেছেন। রাস্তার ধারে পাহারাওয়ালারা তামাক খেতে খেতে ঝুলতেছিল। গাড়ির ভিতরে বেতরো আওয়াজে চমকে উঠে কলকে ফেলে দৌড়ে গাড়ির কাছে উপস্থিত হলো। দোকানদারেরা দোকান থেকে গলা বাড়িয়ে উঁকি মেরে দেখতে লাগলো, কিন্তু বাবাজিরা প্রভু প্রেম গানে এমনই মেতে গিয়েছেন যে তখনও টান মারা থামেনি। শেষে সহসা গাড়ি থামায় ও লোকের গোলে চৈতন্য হলো ও পাহারাওয়ালাকে দেখে কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়লেন। সেই সময় রাস্তা দিয়ে একটা নগদা মুটে ঝাঁকা কাঁধে করে বেকার চলেছিল। এই ব্যাপার দেখে সে থমকে দাঁড়িয়ে পুঙ্গির ভাই গাড়ি মধ্যে কেলাবতী লাগাইছেন বলে চলে গেল। পাহারাওয়ালাকে কোলকে পরিত্যাগ করে আসতে হয়েছিল বলে সেও বাবাজিদের বিলক্ষণ লাঞ্ছনা করে পুনরায় দোকানে গিয়ে বসল। রেলওয়ে ব্যাগ হাতে একজন শহুরে নব্যবাবু অনেকক্ষণ পর্যন্ত গাড়ির অপেক্ষায় এক দোকানে বসেছিলেন। বৃষ্টিতে তারা রেলওয়ে টার্মিনাসে উপস্থিত হবার বিলক্ষণ ব্যাঘাত করতেছিল। এক্ষণে বাবাজিদের গাড়োয়ানের সঙ্গে ওই অবকাশে ভাড়া চুক্তি করে হুড়মুড় করে গাড়ির মধ্যে ঢুকে পড়লেন। এদিকে গাড়োয়ানও ঘাড়ি হাঁকিয়ে দিল। তল্পিদার খানিক দৌড়ে দৌড়ে শেষে গাড়ির পিছনে উঠে পড়ল। আমাদের নব্যবাবুকে একজন বিখ্যাত লোক বললেও বলা যায়। বিশেষত তিনি শহরের নিকটবর্তী একটি প্রসিদ্ধ স্থলে একটি ব্রাহ্ম সভা স্থাপন করে স্বয়ং তার সম্পাদক হয়েছিলেন। এই সভার সেই গ্রামে একটি ভারী মাইনের চাকরি ছিল। নব্যবাবু রিফর্ম ক্লাসের টেক্কা ও সমাজের রঙের গোলাম স্বরূপ।
ছিলেন, দিবারাত্রি সামগ্রী করতেন ও সর্বদাই ভরপুর থাকতেন। শনিবার ও রবিবার কিছু বেশি মাত্রায় কার্গো নিতেন এবং মধ্যে মধ্যে বামচাল হওয়ারও বাকি থাকতো না। প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের ফার্নিচার ও লাইব্রেরির বই কিনতে বাবু ছুটি নিয়ে শহর এসেছিলেন। কদিন খোঁড়া ব্রাহ্মের সমাজের প্রকৃতির প্রীতি ও প্রিয় কার্য সাধন করে বিলক্ষণ ব্রহ্মানন্দ লাভ করে মাতাল বাবু গাড়ির মধ্যে ঢুকে প্রথমে প্রেমানন্দ বাবাজির ভুঁড়ির উপর টলে পড়লেন, আবার ধাক্কা পেয়ে জ্ঞানানন্দের মুখের উপর পড়ে পুনরায় প্রেমানন্দ ভুঁড়িতে টলে পড়লেন। বাবাজিরা উভয় ততস্থ হয়ে মুখে চাওয়াচাই করতে লাগলেও মাতাল কোথায় বসবেন তা স্থির করতে না পেরে মুসলমানদের গাজী মিয়ার ধ্বজার মতো একবার এপাশ আর একবার ওপাশ করতে লাগলেন। বাবাজিরা মাতালবাবুর সঙ্গে এক খাঁচায় পোড়া বাজ এবং পায়রার মতো বসবাস করুন। ছক্করখানি ভরপুর বোঝাইয়ে নবাবী চালে চলুক, তল্পিদারেরা অনবরত গাঁজা ফুঁকতে থাক। এদিকে বৃষ্টি থেমে যাওয়ায় শহর আবার পূর্বানুরূপ গুলজার হয়েছে। মধ্যাবস্থা গৃহস্থেরা বাজার করতে বেরিয়েছেন, সঙ্গে চাকর ও চাকরানীরা ধামা ও চাঙ্গারি নিয়ে পেছু পেছু চলেছে। চিতপুর রোডে মেঘ করলে কাদা হয়, সুতরাং কাদার জন্য পথিকদের চলবার বড়ই কষ্ট হচ্ছে। কেউ পয়নালার উপর দিয়ে, কেউ খানার ধার দিয়ে জুতা হাতে করে কাপড় তুলে চলেছেন। আলু, পটল, ঘি, চাই, গুড় ও ঘোল ফিরিওয়ালারা চিৎকার করতে করতে যাচ্ছে। পাছে পাছে মেচুনিরা চুপড়ি মাথায় নিয়ে হাত নেড়ে নেড়ে হন হন করে ছুটেছে। কারোর সঙ্গে মেছোর কাঁধে বড় বড় ভেটকি ও মৌলবীর মতো চাপদাড়ি ও জামাজোড়া পরা চিংড়ি ভরা বাজরা ও ভাড়। রাজার বাজার, লালাবাবুর বাজার পোস্তা ও কাপড়ে পটি জনতায় পরিপূর্ণ। দোকানে বিবিধ সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে, দোকানদারেরা ব্যতিব্যস্ত, খদ্দেরদের বেজায় ভিড়। শীতলা ঠাকুর নিয়ে ডোমের পণ্ডিত মন্দিরার সঙ্গে গান করে ভিক্ষা করছে। খঞ্জনী ও একতারা নিয়ে বৈষ্ণব ও ন্যাড়ানেড়িরা গান করছে। 4-5 জন 3 দিবস আহার হয় নাই। বিদেশি ব্রাহ্মণকে কিছু দান করো দাতালো বলে ঘুরছে। অনেকের মৌতাতের সময় উত্তীর্ণ হয়েছে, অন্য কোনো উপায় নাই, কিছু উপার্জনও হয় নাই। মদওয়ালারাও ধার দেওয়া বন্ধ করেছে, গত করল গায়ে চাদরখানিতে চলেছে। আজ আর সম্বল মাত্র নাই। মেথরেরা ময়লা ফেলে এসে মদের দোকানে ঢুকে কোষের রাম টানছে ও মুদ্রা ফরাস্তির সঙ্গে উভয়ের অবলম্বিত পেশার ঝোনটা উত্তম তারিতাকবার হচ্ছে। গুড়ি মধ্যস্থ হয়ে কখনো মুদ্রা ফরাসির কাজটাকে মেথরের পেশা হতে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে মুদ্রা ফরাসকে সন্তুষ্ট করছেন, কখনো মেথরের পেশাটাকে শ্রেষ্ঠ বলে মানছেন। ঢুলি, ডোম, কাওড়া, দুলে, বেহারারা, কুরুপাণ্ডবেরা যুদ্ধের ন্যায় উভয় দলের সহায়তা করছে। হয়তো এমন সময় কেদল ঝুমুর ও গদাইনাজ আসরে উপস্থিত হইবা মাত্র তর্কাগ্নিতে একবার জল দেওয়া হলো। মদের দোকানে বড়ই সরগরম। শহরের দেবতারা পর্যন্ত রোজগেরে কালী ও পঞ্চানন্দ প্রসাদী পাঁটার ভাগা দিয়ে বসেছেন। অনেক ভদ্রলোকের বাড়ি উঠোনও বরাদ্দ করা আছে। কোথাও রসুই করা মাংসেরও সরবরাহ হয়। খদ্দের দলে মাতাল, বেনে, বেশ্যাই 12 আনা। আজকাল পাঁঠা বড় দুষ্প্রাপ্য। অগ্নিপুল্য হওয়ায় কোথাও কোথাও পাঁটি পর্যন্ত বলি হয়। কোনো স্থলে পোষা বিড়াল ও কুকুর পর্যন্ত কেটে মাংসের ভাগায় মিশিয়ে দেওয়া হয়। যে মুখে বাজারের রসুই করা মাংস অক্লেশে চলে যায়, সেটায় বিড়াল কুকুর ফেলবার সামগ্রী নয়। জলচর ও খিচড়ের মধ্যে নৌকা ও ঘুড়ি ও চতুষ্পদের মধ্যে কেবল খাট খাওয়া নাই। পাঠকগণ, এতক্ষণ আপনাদের প্রেমানন্দ জ্ঞানানন্দের গাড়ি রেলওয়ে টার্মিনাসে পৌঁছলো প্রায় দেখুন। আপনাদের বৈঠকখানার ঘড়ি 9টা বাজিয়ে দিয়ে পুনরায় অবিশ্রান্ত টুকটাক করে চলছে। আপনারা নিয়মাতিরিক্ত পরিশ্রম করে ক্লান্ত হন। চন্দ্র ও সূর্য অস্তাচলে আরাম করেন, কিন্তু সময় এক পরিমাণে চলছে। ক্ষণকালের তরে অবসর ও অবকাশ বা আরামের অপেক্ষা বা প্রার্থনা করে না। কিন্তু হায়, আমরা কখনো কখনো এই অমূল্য সময়ের এমনই অপব্যয় করে থাকি, শেষে ভেবে দেখে তার জন্য যে কত তীব্রতর পরিত্যাগ সহ্য করতে হয় তার ইয়াত্তা করা যায় না। এদিকে সেই ছক্করের ভিতরে সেই ব্রাহ্মবাবুর শেষে থপ করে জ্ঞানানন্দের কোলেই বসে পড়লেন। ব্রাহ্মবাবুর চাপনে জ্ঞানানন্দ প্রায় মৃতপ্রায় হয়ে গুড়িসুড়ি মেরে গাড়ির পেনেলসই হয়ে পুরইলেন। বাবুর সরে সামলে বসে খানিক একদৃষ্টে প্রেমানন্দের পানে চেয়ে ফিক করে হেসে রেলওয়ে ব্যাগটি পায়দানে নামিয়ে জ্ঞানানন্দের দিকে একবার কটাক্ষ করে নিয়ে পকেট হতে প্রেসিডেন্সি মেডিকেল হল লেবেল দেওয়া একটা
ফাইল বার করে শিশির সমুদয় আরেকটু গলায় ঢেলে দিয়ে খানিক মুখ বিকৃত করে রুমালে মুখ মুছে জামার জেব হতে ডুমো সুপুরি বার করে চিবোতে লাগলেন। প্রেমানন্দ জ্ঞানানন্দ ব্রহ্মবাবুর গাড়িতে ওঠাতে বড় বিরক্ত হয়ে উঠেছিলেন এবং উভয়ই আড়ষ্ট হয়ে তার আপাতমস্তক নিরীক্ষণ করতেছিলেন, কারণ বাবুর একটি কালো বরতের প্যান্ট টুলুন ও চাপকান পরা ছিল, তার উপর একটি নীল মেরিনোর চায়না কট, মাথায় একটা বিভর হেয়ারের চোঙ্গা কাটা ট্যাসেল লাগানো ক্যাটিক্রিস্ট ক্যাপ, গলায় লাল হলদে জালবুনা কমফোর্টার, হাতে একটা কার্পেটের ব্যাগ ও একটা বিলেতি ওকের গাঁট বাহির করা কিন্তু কোতকা। এত ভিন্ন বাবুর সঙ্গে একটা ওয়াচ ছিল, তার নিদর্শন স্বরূপ একটি চাবি এবং দুটি শিল চুলের গার্ড চেনে ঝুলছে, হাতের আঙুলে একটি আংটি পরা ছিল। জ্ঞানানন্দ ঠাউরে ঠাউরে দেখলেন যে সেটির ওপরে ওং তৎসৎ খোদা রয়েছে। ব্রহ্মবাবুর আরেকের ঝাঁঝ সামলে প্রেসিডেন্সি ডাক্তারখানার লেবেল মারা ফাইলটা গাড়ি হতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে দেখলেন প্রেমানন্দ জ্ঞানানন্দ একদৃষ্টে তার আপাতমস্তক নিরীক্ষণ করছেন। সুতরাং কিঞ্চিত অপ্রস্তুত হয়ে একটু মুচকি হেসে জ্ঞানানন্দকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার নাম? জ্ঞানানন্দ বাবুকে তার দিকে ফিরে কথা করবার উদ্যম দেখেই শঙ্কিত হয়েছিলেন। এখন প্রথম একবার একটি নস্যি নিলেন, শামুকটা বার দুচ্চার ঢুকলেন, শেষে অতি কষ্টে বললেন, আমার নাম পুচকাচ্ছেন আমার নাম শ্রী জ্ঞানানন্দন দাসদেব, নিবাস শ্রীপাঠ কুমারনগর। মাতালবাবু নাম শুনে পুনরায় একটু মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, দেব বাবাজির গমন কোথায় হবে? জ্ঞানানন্দ এই কথার কি উত্তর দেবেন তা স্থির করতে না পেরে প্রেমানন্দের মুখপানে চেয়ে রইলেন। প্রেমানন্দ হতে জ্ঞানানন্দ চালাক, চোস্ত ও ধরিবাজ লোক, অনেক স্থলে পোড় খাওয়া হয়েছে, সুতরাং এই অবসরে বললেন, বাবু আমরা দুইজনেই গোসাই গোবিন্দ মানুষ, ইচ্ছা বারাণসী দর্শন করে বৃন্দাবন যাব। বাবুর নাম? মাতালবাবু পুনরায় কিঞ্চিত হাসলেন ও পকেট হতে ডুমো সুপুরি মুখে দিয়ে বললেন, আমার নাম কৈলাসমোহন, বাড়ি এইখানে, কর্মস্থানে যাওয়া হচ্ছে। প্রেমানন্দ বাবুর নাম শুনে কিঞ্চিত গম্ভীর ভাব ধারণ করে বললেন, ভালো ভালো, উত্তম। ব্রহ্মবাবু পুনরায় জিজ্ঞাসা করলেন, দেববাবাজি কি আপনার ভ্রাতা? এতে প্রেমানন্দ বললেন, হ্যাঁ বাবু, এক প্রকার ভাতা বললেও বলা যায়, বিশেষত সহধর্মী। আরও জ্ঞানানন্দ ভায়া বিখ্যাত বংশীয়, পূজ্যপাদ জয় গোস্বামী ওনার পূর্ব প্রপিতামহ। মাতালবাবু এই কথায় ফিক করে হাসলেন ও প্রেমানন্দকে জিজ্ঞাসা করলেন, উনি তো জয়দেবের বংশ, প্রভু কার বংশ? বোধহয় নিতাই চৈতন্যের স্ববংশীয় হবেন। এই কথায় রহস্য বিবেচনায় প্রেমানন্দ চুপ করে গোঁড় হয়ে বসে রইলেন। মনে মনে যে যার পর নাই বিরক্ত হয়েছিলেন, তা তার মুখ দেখে ব্রহ্মবাবু জানতে পেরে অপ্রস্তুত হবার পরিবর্তে বরং মনে মনে আহ্লাদিত হয়ে বাবাজিদের যথাসাধ্য বিরক্ত করতে কৃত নিশ্চয় হয়ে প্রেমানন্দের দিকে ফিরে বললেন, প্রভু দিব্যি সেজেছেন, সহসা আপনারা দেখে কেউ আমার মনে হচ্ছে যেন কোথাও যাত্রা হবে, আপনারা সেজে গুজে চলেছেন। প্রভু একটি গান করুন দেখি, মধ্যে আপনাদের টানের ধমকে তো একবার রাস্তায় মহামারী ব্যাপার ঘটে উঠেছিল, দেখা যাক আবার কি হয়। শুনেছি প্রভু সাক্ষাৎ তানসেন। প্রেমানন্দের সঙ্গে বাবুর এই প্রকার কথা যত কথাবার্তা হচ্ছে, জ্ঞানানন্দ ততই ভয় পাচ্ছেন ও মধ্যে মধ্যে গাড়ির পার্শ্ব দিয়ে দেখছেন রেলওয়ে টার্মিনাস কত দূর। শীঘ্র পৌঁছলে উভয়ই ভয়ানক বিল্ডিংয়ের হাত থেকে পরিত্রাণ হয়। এদিকে ব্রহ্মবাবুর কথায় প্রেমানন্দ বড়ই শঙ্কিত হতে লাগলেন। ছেলেবেলা তার মাতাল, ঘোড়া ও সাহেবদের উপর বিজাতীয় ঘৃণা ও ভয় ছিল। তিনি অনেকবার মাতালের ভয়ে ভয়ানক অত্যাচারের গল্প শুনেছিলেন। একবার একজন মাতাল বাবু তার কপালে তিলক মাটির হরিমন্দিরটি জিভ দিয়ে চেটে দিয়েছিল। কিছুদিন হলো
আর এক প্রিয় শিষ্য একটার বেতো ঘোড়ার নাথিতে অসময়ে প্রাণত্যাগ করেন। সুতরাং তিনি অতি বিনীতভাবে বললেন, বাবু, আমরা গোসাই গোবিন্দ লোক, সঙ্গীতের আমরা কি ধার ধারি, তবে প্রেম সে কহ রাধা বিনোদ, হরিভক্তের প্রেমে তারই প্রেমে দুটো সংকীর্তন করে মনকে শান্ত করে থাকি। ক্রমে ব্রহ্মবাবু সেই ক্ষণমাত্র সেবিত আলোকের তো অনুভব করতে লাগলেন। ঘাটটি দুলোতে লাগলো, চক্ষু দুটি পাকালো হয়ে জীব কথঞ্চিত আর হয়েতে লাগলো। অনেকক্ষণ পরে ঠিক বলেছ বাপ বলে গাড়ির গদি ঠেস দিয়ে হেরে পড়লেন এবং খানিকক্ষণ এই অবস্থায় থেকে পুনরায় প্রেমানন্দের দিকে ওঁত করে ঝুঁকতে লাগলেন ও শেষে তার হাতটি ধরে বললেন, বাবাজি, আমরা ইয়ার লোক, প্রাণ গড়ের মাঠের মতো খোলা। শোনো, একটা গাই, আমিও বিস্তর ঢপের গীত জানি, প্রভুর সেবাদাসী আছে তো। এই কথা বলে হা 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 হেসে টলে জ্ঞানানন্দের মুখের উপর পড়ে হাত নেড়ে চিৎকার করে এই গান ধরলেন। চায় মন চিরদিন পুজিতে সেই পুতুলে, রং চঙে চকচকে সাদেকি ছেলে ভুলে, ডাকরাং অভর চিকমিক ঝিকমিক করে, তাই সোনালি রূপালি চুমকি বসানো আলো করে, আহ্লাদে পেল্লাদে কেলে, তামাক খেগো বুড়ো ফেলে, কেমনে রহিব, খেলাঘর কিসে চলে, চিরপরিচিত প্রণয় সহজে কি ভঙ্গ হয়, থেকে থেকে মন ধায় চোরাশিঙ্গি পাটের চুলে, শর্মার সাহস বড়, ভূতের নামে জড়ো সড়ো, ঘরে আছেন গুণবতী, গঙ্গা জলে গোবর গুলে। সঙ্গীত শেষ হবার পূর্বেই কেরাঞ্চি রেলওয়ে টার্মিনাসে উপস্থিত হলো। ব্রাহ্মবাবু টলতে টলতে গাড়ি থামবার পূর্বেই প্রেমানন্দের নাকটা খামছে নিয়ে ও জ্ঞানানন্দের চুলগুলো ধরে গাড়ি হতে তড়াক করে লাফিয়ে পড়লেন। আজ আরমানি ঘাট লোকারণ্য। গাড়ি পালকির যেরূপ ভিড়, লোকেরও সেই রূপ রল্লা। বাবাজিরা সেই ভিড়ের মধ্যে অতি কষ্টে কেরাঞ্চি হতে অবতীর্ণ হলেন। তল্পিদার, ছড়িদার, সেবাত এবং শিষ্যরা পরস্পরের পাদানুরূপ প্রসেশন বেঁধে প্রভুদ্বয়ের মধ্যে করে শ্রেণী দিয়ে চললেন। জ্ঞানানন্দ হাত ধরাধরি করে হেলতে দুলতে যাবার বোধ হতে লাগলো, যেন একটা আশুলা ও কাঁচা পোকা একত্র হয়ে চলেছে। টুনুনাং টাং করে রেলওয়ে স্টিম ফেরি ময়ূরপঙ্খী ছাড়বার সংকেত ঘণ্টা বাজছে। থার্ড ক্লাস বুকিং অফিসে লোকের ঠেল মেরেছে। রেলওয়ে চাপরাশিরা সপাসপ বেত মারছে, ধাক্কা দিচ্ছে ও গুঁতো লাগাচ্ছে। তথাপি নিবৃত্তি নাই। মশাই, শ্রীরামপুর, বালি বালি, বর্ধমান মশাই, আমরা বর্ধমানেরটা দিন না, ইত্যাদি রূপ শব্দ উঠছে। চারিদিকে কাঠের বেড়া ঘেরা বুকিং ক্লার্ক সন্ধি পুজোর অবসর মতে ঝোপ বুঝে কোপ ফেলছেন। কারো টাকা নিয়ে 4 আনার টিকিট ও 2 দোয়ানি দেওয়া হচ্ছে। বাকি চাবা মাত্র চোপড়াও ও নিকালো কারো শ্রীরামপুরের দাম নিয়ে বালির টিকিট বেরোচ্ছে। কেউ টিকিটের দাম নিয়ে 10 মিনিট চিৎকার করছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ মাত্র নেই। কর্তা কমফোর্টার মাথায় জড়িয়ে ধরাক ঝরাক করে কেবল টিকিটে কম নম্বর দেবার কল নাড়ছেন, শীষ দিচ্ছেন ও উপরি পয়সা পকেটে ফেলছেন। পায়খানার কাটা দরজার মতো খুদে জানলাটুকুতে অনেকক্ষণ হুজুরের মুখ দেখতে পাচ্ছেন না যে কথা কয়ে আপনার কাজ সারবে। যদি কেহ চিৎকার করে, ক্লার্কবাবুর চিত্তাকর্ষণ করতে চেষ্টা করে, তবে তখনই রেলওয়ে পুলিশের পাহারাওয়ালা ও জমাদারেরা গলা টিপে তাড়িয়ে দেবে। এদিকে সেকেন্ড ক্লাস ও গুডসল গেজ ডিপার্টমেন্টও একই প্রকার গোল। সেখানে ক্লার্কবাবুরাও কতক এই প্রকার, কিন্তু এত নয়। ফার্স্ট ক্লাস সাহেব বিবির স্থলে সেখানে টু শব্দটি নাই। ক্লার্ক রিক্ত হস্তে টিকিট বেচতে আসেন ও সেই মুখেই ফিরে যান। পান তামাকের পয়সার বিলক্ষণ অপ্রতুল থাকে। বাবাজিরা নটবর বেশে থার্ড ক্লাস বুকিং অফিসের নিকট যাচ্ছেন। এমন সময় টুনুনাং টাং শব্দে ঘণ্টা বেজে উঠল। ফোঁস ফোঁস শব্দে স্টিমারের স্টিম ছাড়তে লাগলো। লোকেরা রল্লা বেঁধে জেটি দিয়ে স্টিমারে উঠতে লাগলো। জলদি চলো চলো শব্দে রেলওয়ে পুলিশের লোকেরা হাঁকতে লাগলো। বাবাজিরা অতি কষ্টে সেই ভিড়ের মধ্যে ঢুকে টিকিট চাইলেন। বুকিং ক্লার্ক বাবাজিদের চেহারা দেখে ফিক করে হেসে হাত বাড়িয়ে টাকা চেয়ে টিকিট কাটতে লাগলেন। এদিকে ঝপঝপ ঝপ শব্দে স্টিমারের হুইল ঘুরে ছেড়ে দিলে। এদিকে প্রেমানন্দ
মশাই টিকিটগুলো শীঘ্র দিন, স্টিম খুললো বলে চিৎকার করতে লাগলেন। কিন্তু কাটা কপাটের হুজুরের ভ্রুক্ষেপ নাই। শীষ দিয়ে মদন আগুন জ্বলছে, দ্বিগুণ করলে কি গুণ, ওই বিদেশি গান ধরলেন। মশাই শুনছেন কি? স্টিম খুলে গেল, এরপর গাড়ি পাওয়া ভার হবে। এ কি অত্যাচার মশাই! প্রেমানন্দের মুখে বারবার এই কথা শুনে ক্লার্ক আরে থামো না ঠাকুর বলে এক ডাবড়ি দিয়ে অনেকক্ষণের পর কাটা দরজা হতে হাত বাড়িয়ে টিকিটগুলো দিয়ে দরজাটি বন্ধ করে পুনরায় ইচ্ছা হয় যে প্রাণ সপে হইগে দাসী মদন আগুন এই গান ধরলেন। প্রেমানন্দ বললেন, মশাই বাকি পয়সা দিন, বলি দরজা দিয়ে দিন যে। সে কথায় কে ভ্রুক্ষেপ করে? জমাদার ভিড় সাফ করো, নিকালো বলে ক্লার্ক সেই কাঠগড়ার ভিতর থেকে চেঁচিয়ে উঠলেন। রেল পুলিশের পাহারাওয়ালা ধাক্কা দিয়ে বাবাজিদের দলবল সমেত টার্মিনাস হতে বার করে দিলে। প্রেমানন্দ মনে মনে বড়ই রাগত হয়ে মধ্যে মধ্যে ফিরে ফিরে বুকিং অফিসের দিকে চাইতে লাগলেন। এদিকে ক্লার্ক কাটা দরজার ফাটল দিয়ে মদন আগুনের শেষটুকু গাইতে গাইতে উঁকি মারতে লাগলেন। বাবাজিরা কি করেন অগত্যা টার্মিনাস পরিহার করে অন্য ঘাটে নৌকার চেষ্টায় বেরুলেন। ভাগ্যক্রমে সেই সময় পাশের ঘাটের গহনার স্টিমারখানি খোলে নাই। বাবাজিরা আপনা আপন অদৃষ্টকে ধন্যবাদ দিয়ে অতি কষ্টে সেই স্টিমারে উঠে বেরিয়ে পড়লেন। গহার স্টিমারে অসংখ্য লোক উঠাতে বাবাজিরা লোকের চপটানে ছাপাখানায় হটপ্রেসের ফর্মার মতো ও পাটকষায় স্ক্রুগলের ঘাটের মতো জাত সহ্য করে পাড়ে পড়ে কথঞ্চিত আরাম পেলেন এবং নদী তীরে অতি অল্পক্ষণ বিশ্রাম করেই স্টেশনে উপস্থিত হলেন। টুনুনাং টাং শব্দে ঘণ্টা বাজল। বাবাজিরা একবার ঘণ্টা বাজার উপেক্ষা করার ক্লেশ ভুগে এসেছেন, সুতরাং এবার মুখিয়ে তল্পিতল্পা নিয়ে ট্রেনের অপেক্ষা করতে লাগলেন। প্রেমানন্দ ঘাড় বাঁকিয়ে ট্রেনের পথ দেখছেন। জ্ঞানানন্দ নস্য লবার জন্য শামুকটা ট্যাঙ্ক হতে বার করবার সময় দেখেন যে তার টাকার গেঁজেটি নেই। অমনি দা সর্বনাশ হলো, আমার গেঁজেটি নাই এই বলে চিৎকার করতে লাগলেন, কাঁদতে লাগলেন। প্রেমানন্দ ভায়ার চিৎকার ক্রন্দনে যার পর নাই শোকার্ত হয়ে চিৎকার করে গোল করতে আরম্ভ করলেন। কিন্তু রেলওয়ে পুলিশের পাহারাওয়ালা ও জমাদারেরা চপড়াও করে উঠল। সুতরাং পাছে পুনরায় স্টেশন হতে বার করে দেয় এই ভয়ে আর বড় উচ্চবাচ্য না করে মনের খেদ মনেই সম্বরণ করলেন। জ্ঞানানন্দ মধ্যে মধ্যে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন ও ততই নস্য নিয়ে শামুকটা খাড়ি করে তুললেন। এদিকে হস 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 করে ট্রেন টার্মিনাসে উপস্থিত হলো। টুনুনাং টাং এই করে পুনরায় ঘণ্টা বাজলো। লোকেরা রল্লা করে গাড়িতে চড়তে লাগলো। থার্ড ক্লাসের মধ্যে গার্ড এবং দুজন বরকন্দাজের সহায়তায় লোক পোড়া হতে লাগলো। ভিতর থেকে, আর কোথা আসছো সাহেব, আর জায়গা নেই, আমরা বুচকিটা দাও, ছেলেটি দেখো মলমিনছে, ছেলের ঘাড়ে বসেছিস যে, ইত্যাদি রূপ চিৎকার হতে লাগলো। কিন্তু রেলওয়ে কর্মচারীরা বিধিবদ্ধ নিয়মের অনুগত বলেই তাদৃশ চিৎকারে কর্ণপাত করলেন না। একখানি থার্ড ক্লাস কাঁকড়ার গর্তের আকার ধারণ করলে। তথাপিও মধ্যে মধ্যে দু একজন স্টেশন মাস্টার ও গার্ড গাড়ির কাছে এসে উঁকি মারছেন। যদি নিঃশ্বাস ফেলবার স্থান থাকে তাহলে আরও কতগুলো যাত্রীকে ভরে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সকল হতভাগ্য ইংরেজ ব্ল্যাক হোলের যন্ত্রণা হতে জীবিত হয়ে ফিরেছিলেন, তারা এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির থার্ড ক্লাস দেখলে একদিন এদের এজেন্ট ও লোকোমোটিভ সুপারিনটেন্ডেন্টকেও সাহস করে বলতে পারতেন যে আপনাদের থার্ড ক্লাস যাত্রীদের ক্লেশ ব্ল্যাক হোলবদ্ধ সাহেবদের যন্ত্রণা হতে বড় কম নয়। এদিকে প্রেমানন্দ ও জ্ঞানানন্দ দলবল নিয়ে একখানি গাড়িতে উঠলেন। ধপাধপ গাড়ির দরজা বন্ধ হতে লাগলো। হড়কড়া চাই মশাই, হড়কড়া, ডেলিনুস এই রূপে চিৎকার করতে করতে কাগজ হাতে নেড়েরা ঘুরছে। ভালো লাবেল এই বলে লাল খেরোর বুজান কাঁধে হকার চাচারা বই বেরছেন। টুনুনাং টাং করে পুনরায় ঘণ্টা বাজল। স্টেশন মাস্টার খুদে সাদা নিশান হাতে করে মাথায় কমফোর্টার জড়িয়ে বেরুলেন। অলরাইট বাবু বলে গার্ড হুজুরের নিকটস্থ হলো। অলরাইট, গুড মর্নিং স্যার বলে স্টেশন মাস্টার নিশানটা তুললেন। ইঞ্জিনের দিকে গার্ড হাত তুলে যাবার সংকেত করে পকেট হাতে খুদে বাঁশিটি নিয়ে শীষের মতো করে শব্দ করলে। ঘটাস শব্দে গাড়ি নড়ে উঠে হস করে বেরিয়ে গেল। এদিকে বাবাজিরা চাটগা চন্দননগরের আমদানি পেরু ও মোরগের মতো থার্ড ক্লাসে বদ্ধ হয়ে বিজাতীয় যন্ত্রণা ভোগ করতে চললেন। জ্ঞানানন্দ বাবাজির মুখের কাছে দুজন পেরোর
আইমাদার আবক্ষলম্বিত শ্বেতশ্মশ্রু সহ বিরাজ করায় রসুনের সৌরভে জয়দেবের বংশধর যারপন্নায় বিরক্ত হয়েছিলেন। মধ্যে মধ্যে আইমাদারের চামড়ের মতো দাড়ি বাতাতে উড়ে জ্ঞানানন্দের মুখে পড়ছে। জ্ঞানানন্দ ঘৃণায় মুখ ফেরাবেন কি পিছন দিকে দুজন চিনেম্যান হাত রুমালে খানার ভাত ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ গাড়িতে প্রবেশ করেছেন বটে, কিন্তু তখনও পদার্পণ করতে পারেন নাই। একটা ধোপার মোটের সঙ্গে ও গাড়ির পেনেলের সঙ্গে তার ভুঁড়িটি এমনই ঠেসে মেরে গেছে যে গাড়িতে প্রবেশ করে অবধি তিনি শূন্যেই রয়েছেন। মধ্যে মধ্যে ভুঁড়ি নড়চড় করে একবার কারুর কাঁধ এবং কারুর মাথার উপর হাত দিয়ে অবলম্বন করতে চেষ্টা করছে, কিন্তু ওত সাবাস্ত হয়ে উঠছে না। তার পাশে এক মাগি একটি কচি ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবাজি হাত ফেলবার পূর্বেই মাগি বাবাজি করো কি, আমার ছেলেটি দেখো বলে চিৎকার করে উঠছে। অমনি গাড়ির সমুদায় লোক সেই দিকেই দৃষ্টিপাত করায় বাবাজি অপ্রস্তুত হয়ে হাত দুটি জড়সড় করে ধোপার বুঁচকি ও আপনার ভুঁড়ির ওপর লক্ষ্য করছেন। ঘর্মে সর্বাঙ্গ ভেসে যাচ্ছে। গাড়ির মধ্যে কেবল গঙ্গা ভক্তি তরঙ্গিনী যাত্রার দল ছিল। তার মধ্যে একটা ফচকে ছোড়া বাবাজির ভুঁড়িটা বুঝি ফেঁসে যায় বলে পাপিয়ার ডাক ডেকে ডেকে ওঠায় গাড়ির মধ্যে একটা হাসির গড়া পড়ে গেল। প্রভু তোমার ইচ্ছা, এই বলে প্রেমানন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এদিকে গাড়ি ক্রমে বেগ সম্বরণ করে থামল। বাইরে বালি 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 শব্দ হতে লাগলো। বালি একটা বিখ্যাত স্থান। টেকচাঁদের বালির বেণীবাবুও বিখ্যাত লোক। আলালের ঘরের দুলাল মতিলাল বালি হতেই তরিপদ পান। বিশেষত বালির ব্রিজটাও বেশ। বালির যাত্রীরা বালিতে নামলেন। ধোপা ও গঙ্গা ভক্তির দলটা বালিতে নামায় প্রেমানন্দ হাঁপ ছেড়ে বাঁচলেন। দলের ছোড়াগুলো নামবার সময় প্রেমানন্দের ভুঁড়িতে একটা করে চিমটি কেটে গেল। উত্তরপাড়া বালির লাগোয়া। আজকাল জয়কৃষ্ণের কল্যাণে উত্তরপাড়া বিলক্ষণ বিখ্যাত স্থান। বিশেষত উত্তরপাড়ার মডেল জমিদার নর্মাল স্কুল প্রায় স্কুলের কোর্স লেকচারের ডিগ্রি ও ডিপ্লোমা হোল্ডার শুনতে পাই। গুরুজির দু একটি ছাত্র প্রকৃত 42 কর্মা হয়েই বেড়াচ্ছিল। ক্রমে স্টেশনের রেলকাটা ঘণ্টা টুংটাং টাং আওয়াজ দিয়ে আরোহীরা টিকিট ঘরের দরজা খুঁজে না পাওয়াতে কুলি মজুর চাপরাশি ও আরোহীদের জিজ্ঞাসা করছেন, মশাই টিকিট কোথায় পাওয়া যায়? তার মধ্যে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বোধহয় কলিকাতার সিঙ্গি মহাশয়দের বাড়িতে পূজার বার্ষিক এবং একখানি পিতলের থালা মায়ের চিনি সমেত পাওয়ার প্রত্যাশায় কলকাতায় আসছিলেন। তিনি বললেন, এই ঘরে টিকিট পাওয়া যায়, তা কি তুমি জানো না? তাদের মধ্যে একটি নব্যবয়স্ক বালক ঠাকুরমার গলায় একগাছি দানা এবং দাদা মহাশয়ের আমলের রূপোর পুরাতন পইচে, কানের একটি পাশা এবং কতগুলি টাকা, কাপড় চোপড় প্রভৃতি খাবার দাবার শিশি বোতল ইত্যাদি পূর্ণিত একটি ব্যাগ হস্তে দৌড়ে বেড়াচ্ছেন। প্রভুদিগের গাড়িতে কিঞ্চিৎ স্থান দেখে অতি কুণ্ঠিতভাবে বললেন, দয়াময়, যদি অনুগ্রহ করে এই গাড়িতে আমাকে একটু স্থান দেন। বেচারির অবস্থা উৎকণ্ঠিত চেহারা দেখিয়া জ্ঞানানন্দ ও প্রেমানন্দ বাবাজি বললেন, বাবু তুমি এই গাড়িতে এসো। বালকটি অতি কুণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলেন, মহাশয় আপনারা কে এবং কোন বংশ? তাতে জ্ঞানানন্দ ও প্রেমানন্দ উত্তর করলেন, বাবু আমরা বৈষ্ণব, নিত্যানন্দ বংশ। এই কথা শুনবামাত্র বালকটি গোস্বামী জ্ঞান করে সাষ্টাঙ্গ হয়ে তাদের পলধূলি নিতে উদ্যত হলেন। কিন্তু গলদেশে পৈতা দেখে বাবাজিরা নিষেধ করে বললেন, হা আমরা বৈষ্ণব, তুমি ব্রাহ্মণ দেখছি। বালক বলে, আপনারা বৈষ্ণব হন তাতে কোনো ক্ষতি নেই। আপনাদের আচরণ দেখে আমার এতদিন পর্যন্ত ভক্তি জন্মেছিল যে আপনাদের পদধূলি লই। প্রেমানন্দ বলেন, হা 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 বাপু স্থির হও। বাপু তুমি কোথায় যাবে? কোন স্টেশনে তুমি নামবে? বালক, আজ্ঞে আমি জামাই স্টেশনে নামব। বাপু জামাই স্টেশন কোন জেলায়? প্রেমানন্দ বলল। বালক বলল, প্রভু আপনি এত বড় বিদ্যা দিগ্গজ, হত্যাবতী জামাই স্টেশন কাকে বলে জানেন না? প্রেমানন্দ, বাপু আমাদের রেলে গতিবিধি অতি বিরল। কালীভদ্রে কখনো কখনো নবদ্বীপ অঞ্চলে গিয়া থাকি। কুলের মহাপ্রভু পাট ও শ্রীপাট খড়দহে শ্যামসুন্দরের পাদপদ্ম দর্শন মানুষে যাওয়া আসা হয় এই মাত্র। তবে নূতন রেলগাড়িতে খোলাতে বিশ্বনাথ এবং গোবিন্দজি গোপীনাথের শ্রীপাদ্য পদ্ম দর্শন করবার মনন করেছি। তা এখন কত দূর হয় তা বলিতে পারিনি।
বালক রেলওয়ে হুইসেল ও গাড়ি মোশন কম দেখিয়া মনে মনে বিবেচনা করলেন যে এইবার আমার নিকটবর্তী স্টেশনে নামিতে হইবে। পরে বাবাজিদের দিকে চেয়ে একটু মুচকি হেসে বললে, জামাই স্টেশন কাহাকে বলে এই দেখুন, যেখানে আমি নামিয়া যাইব, অর্থাৎ কোন্নগর স্টেশন। এই স্থানে অনেক ব্রাহ্মণ এবং কায়স্থের পুত্র কন্যার বিবাহ হয় এবং সময়ে সময়ে অনেকে অফিসের কর্মচারী জামাইবাবুরা এই স্টেশনে অবতীর্ণ হন। সেই কারণে কোন্নগর স্টেশনকে জামাই স্টেশন বলা হয়। ক্রমে গাড়ি প্ল্যাটফর্মে এসে পড়ল। চড়ক গাছের মতো মস্ত বাহাদুরি কাঠের উপরে ডান হাতে বাঁ হাতে তোলা দুখানি তক্তা এবং রেড গ্রিন হোয়াইট লাইটের প্লাস দেওয়া ল্যাম্পগুলি যথাস্থানে রাখা হয়েছে। আরোহীরা নামিয়া গেল ও উঠিল। গার্ড একবার ব্রেক ভ্যান থেকে নেমে এসে স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক, সিগন্যালের সঙ্গে খানিক হাসি মস্করা করে রেলওয়ে চামড়া নির্মিত লেটার ব্যাগ এবং পার্সেল ইত্যাদি সমস্ত ব্রেক ভ্যানে তুলে নিয়ে বললেন, ওয়েল, হাউ ফার? কালো চাপকান পরা, মাথায় কালো টুপিতে EIR লেখা নিগুপোর নাটা করে আমদানি পাড়াগায়ে বাবু ঈষৎ হাস্য করে বললেন, চাপরাশি ঠিক হ্যাঁ, ঘন্টা মারো। স্টেশন মাস্টারের অর্ডারে রেল কাটা তারে ঝোলানো ঘণ্টা একটি লোহার হাতুড়ি দিয়ে আহত হয়ে টং 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 করে আওয়াজ দিলে স্টেশন মাস্টার আপন গলার মালাগাছটি লজ্জা সহকারে আপন চাপকানের ভিতর গুঁজতে গুঁজতে অর্ডার দিলেন, অলরাইট। সে অপ্রতিভ ভাবটি শুধু চাপকানের বোতামটি ছিঁড়ে যাওয়ার জন্যই ঘটেছিল, নচেত মালাগাছটি দেখতে পেত না। কাটা পোশাকের উপর দৃশ্যমান মালাগাছটি বাবুকে একটু লজ্জাই দিচ্ছিল, তাইতে তিনি সেটি লুকোবার চেষ্টায় ছিলেন। ক্রমে রেলগাড়ি হুস হুস করে চলতে লাগলো। জ্ঞানানন্দ ও প্রেমানন্দ বাবাজিদের যেন দোলায় চড়া ছেলের মতোই নিদ্রা আকর্ষণ হলো, কখনো বা ঘোর, কখনো বা জাগ্রত। এই প্রকার অবস্থায় রেলগাড়ি বরাবর চলে গিয়ে মধ্যবর্তী ছোট স্টেশন অল্পক্ষণ দাঁড়ালো। সুতরাং সেখানে বেশি কলরব নেই বলেই বাবাজিদের নিদ্রা ভঙ্গ হলো না। তারপর যখন গাড়ি বর্ধমানে পৌঁছে সেই সময় বাবাজিদের নিদ্রা ভাঙে। বর্ধমান স্টেশন অতি প্রশস্ত এবং সেখানে বিস্তর জনতা। সেখানে অনেক লোকজনের আমদানি এবং ধান, চাল প্রভৃতি মালামালে বেশি হিড়িক, সুতরাং গাড়ি সেখানে বেশিক্ষণ ধরে। ওই গোলমালে বাবাজিদের নিদ্রাভঙ্গ হয়ে তখন চৈতন্য হলো। প্রেমানন্দ জ্ঞানানন্দকে বললেন, ভায়া, এই কোথায় আসা গেল? জ্ঞানানন্দ চক্ষু উন্মিলন করে কহিলেন, দাদা, কিছুই বুঝতে পারছি না। পান চুরুট ডাব চাই, সীতাভোগ, মিহিদানা চাই, বর্ধমানে খাজা, বর্ধমান ইত্যাদি রূপ চিৎকার শুনে প্রেমানন্দ জিজ্ঞাসা করলেন, এটি কোন স্টেশন বাবু? বিক্রিওয়ালা, মশাই, এটা বর্ধমান রাজ, সীতাভোগ, খাজা, জলপান কিঞ্চিত চাই। প্রেমানন্দ বললেন, বাপু, এখানে গঙ্গা জল পাওয়া যায়? বিক্রিওয়ালা প্রভুর চেহারা দেখিয়া, প্রভু, এই স্থানে কি গঙ্গা জল মিলে? এখানে সমস্তই পুকুরের জল ব্যবহার হয়। প্রেমানন্দ বললেন, আচ্ছা, তবে থাক বাপু। জ্ঞানানন্দ বললেন, দাদা, শুনেছি বর্ধমান রাজটা অতি সুন্দর স্থান। রাজার কাণ্ড কারখানা, ঠাকুরবাড়ি, দেবালয়, অতিথিশালা প্রভৃতি নানা রকম পুণ্যহ কার্য আছে এবং তাহারা সহিত রাজার নিজ আমোদের জন্যে গোলাপবাগ, পশুশালা, কাঁচের ঘর প্রভৃতি নানা রকম দ্রষ্টব্য জিনিস আছে। এবং আরও শুনিয়াছি, পূর্ব রাজাদিগের খোদিত অতি বিস্তৃত পুষ্করিণী আছে। এই সমস্ত আমাদিগের দেখা নিতান্ত আবশ্যক। যখন এত দূর এসেছি, তখন এই জীবনে বোধ হয় আর হবে না। প্রেমানন্দ বললেন, ভায়া, যাহাদিকে দর্শন প্রার্থনায় এত দূর করে আসা গেছে, তাহাদিকে শ্রীপাদপদ্ম দর্শনই মুখ্য। যদি প্রভুর ইচ্ছায় বেঁচে থাকা যায়, প্রত্যাগমনের সময় সমস্ত দ্রব্য দেখিয়া নয়নের সার্থকতা লাভ করে স্বদেশে যাব। রেলওয়ে গাড়ি টুংটাং শব্দে সেখান থেকে ছাড়ল। জ্ঞানানন্দ বাবাজি কথঞ্চিত নিদ্রাভঙ্গ হওয়াতে খোনা আওয়াজে বেঞ্চির ওপর শুয়ে একটি গান ধরলেন, যদি গৌরী কৃপা করো আমার আপনার গুণে, জগাই মাধাই উদ্ধারিতে স্থান দিলে শ্রীচরণে। যদি প্রভু কৃপা করো স্থান না দাও রাঙা চরণে, এ নামে কলঙ্ক রবে
তোমারই 3 ভুবনে। এরূপ গান করতে করতে জ্ঞানানন্দ শামুক থেকে একটি নস্য নিয়ে দিন দয়াময় প্রভু তোমার ইচ্ছে বলে শয়ন করলেন। ক্রমে রেলগাড়ি মধ্যবর্তী ছোট ছোট স্টেশনে 2-1 মিনিট থেমে পূর্বকার মতো 2-1জন গরিব রকমের বিক্রিওয়ালা 2-একটা ডাক দিয়ে চলে গেল। চাপরাশিরা রেলকাটা ঘণ্টার আওয়াজ দিলে আরোহী অতি কম, বোধহয় কোনো স্টেশনে একজনও হয় না। এরূপে যেতে যেতে গাড়ি জামালপুর গিয়ে পৌঁছালো। পাঠকগণ জানবেন এর মধ্যে এমন কোনো বিশেষ স্টেশন নাই যার বর্ণনা আমরা করি। বাবাজিদের নামবার অবকাশ নাই। ক্রমে গাড়ি জামালপুর এসে পৌঁছেছে। জামালপুরে গাড়ি অন্তত আধ ঘন্টা অবস্থান করবে, কারণ জামালপুর স্টেশনে ইঞ্জিন, কয়লা, জল ইত্যাদি বদল করতে হবে। ইত্যাবসরে প্রেমানন্দ জ্ঞানানন্দ বাবাজি গাড়ি হতে অবতীর্ণ হয়ে একবার স্টেশন এবং পাহাড় পর্বত আদির দৃশ্য দর্শন করতে গেলেন। গাড়ি অনেকক্ষণ সেখানে থামে। বাবাজিরা ইতস্তত দর্শন করিয়া গাড়ি ছাড়িয়া যাইবে বলিয়া তাড়াতাড়ি স্টেশনে প্রত্যাগমন করিলেন। আসিয়া দেখিলেন লাল পেড়ে শাড়ি পরা, হাতে এক গাছি সাদা শাঁখা, এক হাতে রুলি একটি স্ত্রীলোক উচ্চই স্বরে রোদন করিতেছে। হুমা, আমার কি হলো? খোকার গলে মাদুলি কই? সম্পূর্ণ কোথায়? হো পিসি, একবার দেখো, মেয়েটা এই যে খোকার হাত ধরে বেড়াচ্ছিল। হো সম্পূর্ণ, হো সম্পূর্ণ বলে স্ত্রীলোকটি উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। বাবাজিরা আপন কম্পার্টমেন্টে এসে উপস্থিত হয়ে গাড়ি কাটা দরজা দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন। গাড়িও পূর্বকার মতো হস হস শব্দ করে চলতে লাগলো। বাবাজিরা যে সকল স্টেশন পার হতে লাগলেন সেই সকলেরই স্টেশন মাস্টার, সিগন্যালের বুকিং ক্লার্ক, অ্যাপ্রেন্টিসদের এক প্রকার চরিত্র আর এক প্রকার মহিলা। কেউ মধ্যে মধ্যে অকারণে পুলিশম্যান পুলিশম্যান করে চিৎকার করে সহসা ভদ্রলোকের আপন করতে উদ্যত হচ্ছেন। কেউ দুটি গরিব বেওয়ার জীবন সর্বস্ব পুটুরিটি নিয়ে টানাটানি করছেন। কোথাও বাঙাল গোছের যাত্রী ও কোমরে টাকার গেঁজাওয়ালা যাত্রীর নিকট নিজে পকেটে ফেলে পুনরায় টিকিটের জন্য পেরাপিরি করা হচ্ছে। পাশে পুলিশম্যান হাজির। কোনো স্টেশনে স্টেশন মাস্টার কমফোর্টার মাথায় জড়িয়ে চিনে কোটের পকেট হাতে পুড়ে বুক ফিলিয়ে বেড়াচ্ছেন। অ্যাপ্রেন্টিস ও কুলিদের ওপর মিছে কাজের ফরমাশ করা হচ্ছে। হঠাৎ হুজুরের কমান্ডি আসপেকার দেখে একদিন ইনি কে হে বলে অভ্যাগত লোকে পরস্পর হুইসপার করতে পারে। বলতে কি হুজুর তো কম লোক নন, দিয়ে স্টেশন মাস্টার। সে সকল মহাত্মারা ছেলেবেলা কলকাতার চিনে বাজারে কম স্যার, গুডস কাপ স্যার, টেক টেক টেক, নাটেক নাটেক, একবার তো সি, এই বলে সমস্ত দিন চিৎকার করে থাকেন। যে মাহাত্মারা সেলার ও সোলজারদের গাড়ি ভাড়া করে মদের দোকান, এমটি হাউন, সাতপুকুর, দমদমায় নিয়ে বেড়ান ও ক্লায়েন্টদের অবস্থা বুঝে বিনানুমতিতে পকেট হাতড়ান, কাঁচপোকার আরশোলা ধরবার রূপান্তরের মতো তাদের মধ্যে অনেকেই চেহারা বদলে দি স্টেশন মাস্টার হয়ে পড়েছেন। যে সকল ভদ্রলোক রেল ট্রেনে চড়েছেন, যাদের সঙ্গে একবার মাত্র এই মহাপুরুষেরা কন্ট্যাক্টে এসেছেন, তারাই এই ভয়ানক কর্মচারীদের নামে সর্বদাই কমপ্লেন করে থাকেন। ভদ্রতা এদের নিকটে যেন পুলিশম্যানের ভয় এগুতে ভয় করেন। শিষ্টাচার ও সরলতায় এরা নামেও শোনে নাই। কেবল লাল, সাদা, গ্রিন সিগন্যাল, স্টেশন টিকিট ও অত্যাচারী এদের চিরারাধ্য বস্তু। ইহারা স্বজাতির অপমান করতে বিলক্ষণ অগ্রসর ও দক্ষ। জামালপুর টানেল পাহাড় ভেদ করে প্রস্তুত একটা রাস্তা। যেমন আমাদিগকের দেশে মস্ত খিলানমরা বাড়ির নিচ দিয়ে অনেক দূর যেতে হয়, টানেল সেই প্রকার। তবে বাড়ির লম্বা খিলেন পথে জল পড়ে না। এই টানেলের উপরিস্থিত নদ নদী বৃষ্টি জল তাহার ভিতর চুইয়া পড়ে, তাহাকেই টানেল কহে। ট্রেন সেই টানেল অতিক্রম করবার সময় জ্ঞানানন্দ বললেন, দাদা, এ কি আশ্চর্য! দিনে রাত, মেঘ নাই, অন্ধকারের ভিতর কোথায় যাইছি? প্রেমানন্দ বললেন, ভাই, এটা আমি কিছুই বুঝতে পারছি না। তবে শুনেছিলাম যে 3 পাহাড়ের ভিতর দিয়ে একটি রাস্তা আছে। এটা তবে তাই বুঝি? আহা, ইংরেজ বাহাদুরদিগের কি অসীম ক্ষমতা! আমাদের পূর্বেকার রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থে কথিত আছে পুষ্পক রথ এবং নানা প্রকার অদ্ভুত ব্যাপার, যেমন হনুমান গন্ধপর্বত আনা, সাগরবন্ধন ইত্যাদি মহা ব্যাপার আছে। তাহা সত্য হইলেও হইতে পারে, কিন্তু এইরূপ অদ্ভুত ব্যাপার কদাচ কোথাও শোনা যায় নাই, দেখাও যায় নাই। ধন্য ইংরেজদের বড় বুদ্ধি। প্রভু, সকলেই তোমার ইচ্ছা। এই বলতে বলতে প্রেমানন্দ পুনরায় নিদ্রায় অভিভূত হলেন। গাড়ি মধ্যবর্তী স্টেশন মাঝে মাঝে থেমে একেবারে মোগলসরাই স্টেশনে এসে পৌঁছালো। পৌঁছাওয়া মাত্র পুলিশম্যান, টিকিট কালেক্টর, ইঞ্জিনিয়ার প্রভৃতি
ম্যাথর, সুইপার এবং যাহারা বাড়ির সমস্ত তদন্ত করে নিকটবর্তী হয়ে আপন আপন কার্যেই নিযুক্ত হলেন। বাবাজিরা নিজের পোটলা পুটলি নিয়ে অতি যত্নের সহিত হুঁকো, কলকে ইত্যাদি কোনো জিনিসের যাতে ভুল না হয় সমস্ত দ্রব্য নিয়ে প্ল্যাটফর্মে নেমে এবং রেখে হাঁপ ছাড়লেন। প্রেমানন্দ বললেন, হাঁ প্রভু বিশ্বনাথ, এইবার যদি অদৃষ্ট করে আপনার দর্শন পাই। এখনও বলতে পারিনি, যতক্ষণ কাশীধামে পৌঁছে আপনার মস্তকে গঙ্গা জল বিল্লপত্রাদি ছড়াইয়া প্রণিপাত না করতে পারি ততক্ষণ বলতে পারিনে। সেখানে নৌকার মাঝি, মুটে, গঙ্গাপুত্র, পাণ্ডা, পূজারী ইত্যাদি সকলে আপন আপন খাতা সঙ্গে নিয়ে কলিকাতাবাসী এবং অপরাপর স্থানবাসী বাবুদিগের পিতৃ পিতামহাদি 14 পুরুষ এর নাম স্বাক্ষরিত উইকাটা খাতা, কোনখানে বা সাদা কাগজ, কোনোখানে বা হলদে কাগজ, কাহারও বা লেখা বোঝা যায়, কাহারও বা পড়া যায় না, এই সমস্ত নিয়ে বাপ পিতামহের নাম ধাম জিজ্ঞাসা করে আপন আপন যজমান সংগ্রহ করছেন। এদিকে নৌকাওয়ালারা পুটুলি নিয়ে টানাটানি করছে। কাহারও পুটুলি এই নৌকা হতে ওদিকে গেছে, কাহারও বা অজ্ঞাতসারে কে নিয়ে গেলে টেরও পাওয়া গেল না। পরে ভাড়ার জন্য নৌকাওয়ালাদের সহিত গোলযোগ করতে করতে ব্যাস কাশীতে, অর্থাৎ যাকে রামনগর বলে থাকে, কাশীর ওপার, হয়তো সেইখানেতেই অবস্থিতি করতে হলো। অনেক আকিঞ্চন টানাটানির পর একখানি ময়ূরমুখলা নৌকা পেয়ে পরমানন্দে জ্ঞানানন্দ ও প্রেমানন্দ সমস্ত দ্রব্যাদি নিয়ে নৌকায় উঠলেন। নৌকায় আরোহণ করে গঙ্গার জল হস্তে নিয়ে আপন আপন শিরে ছড়িয়ে সর্বতীর্থময়ী গঙ্গা, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি মাত ভাগীরথী, এই কথা বলে কাশীর ওপরে প্রস্তর নির্মিত অতি উচ্চ অট্টালিকা এবং ঘাটের সিঁড়ি সকল দর্শন করে জ্ঞানানন্দ বাবাজি প্রেমানন্দ বাবাজিকে বললেন, দাদা, কত উঁচু বাড়ি সকলে, আর কত প্রশস্ত ঘাট! কলকাতায় কিংবা অন্যান্য দেশে দেখা গেছে বটে, কিন্তু এইরূপ নয়। প্রেমানন্দ বললেন, ভায়া দেখো, পাহাড়ের দেশ, এ স্থলে মৃত্তিকা অতি বিরল, সুতরাং পাথরের বাড়ি, পাথরের ঘাট, পাথরময় কাশী সমস্তই পাথরের। এই কথা বলতে বলতে দশাশ্বমেধ ঘাটে নৌকা উত্তীর্ণ হলো। বাবাজিরা নৌকা থেকে অবতীর্ণ হতে না হতে পূর্বেকার মতো পূজারী, পাণ্ডা, কুলি, যাত্রাওয়ালা প্রভৃতি সকলে নৌকোর নিকটে এসে কেউ বা পুটুলি টানছে, কেউ বা জিজ্ঞাসা করছেন, মশাই কোথা থেকে আসা হচ্ছে? আপনি কার যজমান, কার ছেলে? নিবাস কোথায়? পরিচয় দিন, তাহলে আমরা সকলেই জানতে পারবো যে আপনি কার যজমান। প্রেমানন্দ বাবাজি বললেন, মহাশয়, আমি অতি অল্প বয়সে পিতৃহীন, সুতরাং আমি জ্ঞাত নই যে আমার বাপ পিতামহ কখন কাশীতে এসেছিলেন কিনা, কারণ তখনও নৌকা তো আসতে হতো এবং আমার কেউই নেই যে আমাকে বলে দিয়ে থাকবে যে ফলনা অমুক তুমুক, অতএব আমি আর কিছুই জানি না। এই কথা শুনে দলমধ্যস্থ একজন অতি বলবান পুরুষ, তবে এ যজমান আমার, আমি একে সুফল দান করব, এই কথা বলে তিনি আপন ঝুলি হতে নারকেল, আতপ চাল ইত্যাদি বাহির করে বাবাজিকে হাতে দিয়ে বললেন, আপনারা সমস্ত দ্রব্য এইখানেই রাখুন, এবং তাহার সঙ্গী গুন্ডাদিগকে বললেন, দেখো, খুব খবরদার, অন্য অন্য পাণ্ডা প্রভৃতি এবং পূজারীগণ যেন অতি দিন নেড়ি কুকুরের মতো তফাত থেকে বিদ্রুপ, টিটকিরি ইত্যাদি করতে লাগলো। পাণ্ডাজি নিজের গায়ের পাঞ্জাবি, আস্তিন, জামা এবং পাগড়িটি গঙ্গা তীরে রেখে বাবাজিদিগকে জলে দাঁড় করিয়ে যথাযোগ্য মন্ত্রপুত করলেন এবং বললেন, সুফলের দক্ষিণা দিয়ে মণিকর্ণিকার জল স্পর্শ কিংবা অবগাহন করে চলো বাবা, বিশ্বনাথজির পুজো করবে। ষোড়শ উপচারে হইবে না মধ্যবিত্ত? বাবাজিরা বললেন, আমরা অতি দিনহীন গৃহস্থ লোক, আমরা কি ষোড়শোপচারে বাবার পূজা করতে পারি? এর মধ্যে যেরূপ হয় সংক্ষেপে বাবার যথাযোগ্য পূজা আপনি আমাদের করিয়ে দিবেন। পাণ্ডাজি বললেন, চলো চলো। বাবাজিরা আপন আপন তল্পি তল্পা নিয়ে পাণ্ডাজির সুশিক্ষিত গুন্ডাদ্বয়ে সমতি বেহারে বাবার মন্দিরে উপনীত হয়ে বাবা বিশ্বনাথ বলে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। পাণ্ডাজির কৃপায় ফুল, বিল্লপত্র, গঙ্গাজল ইত্যাদি সমস্ত দ্রব্যের আয়োজন করা হয়েছে। পাণ্ডাজি বাবার পুজো করিয়ে, বাসা কি আমাদের বাড়িতে লওয়া হবে না আপন ইচ্ছায় করে নেবে? আচ্ছা, আমার সঙ্গে এসো,
এই কথা বলে বাবাজিদের সঙ্গে নিয়ে একটা দোকানে এসে 3 দিবসের জন্য ঘর ভাড়া করে দিলেন। বাবাজিরা লুচি ও মিষ্টান্ন ভক্ত বেশি, সুতরাং ভাতের প্রত্যাশা রাখেন না। সমস্ত দিন ঘুরে ফিরে কাশীর সমস্ত দেখে বেড়াতে লাগলেন। একজন যাত্রাওয়ালা বাবাজিদের নূতন চেহারা দেখে বললেন, আপনারা নতুন এসেছেন, বোধহয় আজ কিংবা কাল, আপনাদের এখনও কিছু দেখা হয় নাই। আসুন, আমি আপনাদের নিয়ে সমস্ত দেখিয়ে শুনিয়ে দিই। আপনারা কি এই বাড়িতে থাকেন? এই কথা বলে যাত্রাওয়ালা নিজ দলস্থ 2-1টি সঙ্গীতে ইঙ্গিত করে দিয়ে তাদের সঙ্গে নিয়ে চলে গেল। এই দেখুন বাবা বিশ্বনাথের মন্দির, রাজা রঞ্জিত সিংহের নির্মিত। এই দেখুন সান্ডাইল, এই অন্নপূর্ণার মন্দির। এইবার চলুন দুর্গাবাড়ি দর্শন করে আসবেন। দুর্গাবাড়ি এই স্থান হতে কিঞ্চিত দূর, অতএব আপনারা পোটলা পুটলি যা কিছু আছে সে সমস্ত সমবিব্যাহারে নিয়ে চলুন, কারণ এ স্থানে কার কাছে রেখে যাবেন? যাত্রাওয়ালার এইরূপ কথা অনুসারে বাবাজিরা আপন পুটুলি ও জীবন সর্বস্ব হরিনামের ঝুলি মালা, যাহার ভিতর খুঁজিলে বোধহয় একখানি মনোহারীর দোকান সমেত অবস্থিতি করে, চাইকি সময় 2-4টি মিষ্টান্ন পাওয়া যায়। কারণ যদি হরিনাম করতে করতে গলা শুকিয়ে ওঠে, 1-8টি বদনে ফেলে দিয়ে হরে কৃষ্ণ বলে জলপান করে থাকেন। যাত্রাওয়ালাদের সঙ্গে বাবাজিরা দুর্গাবাড়ি দর্শনে যাত্রা করেন। পরে দুর্গাবাড়ির বানরের উৎপাতে ও যাত্রাওয়ালাদের কৃপাতে বাবাজিদের দুর্দশার কত দূর শেষ হলো সে কথা আমরা অধিক লিখিতে পারিলাম না। এখানেই শেষ হলো হুতুম প্যাঁচার নকশা পাঠ। এরপর থাকছে প্রশ্নোত্তর। আপনারা শুনছিলেন হুতুম প্যাঁচার নকশা। শেষ হলো সমগ্র উপন্যাস পাঠ ও তার প্রশ্নোত্তর আলোচনা। দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, আর পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।